আচ্ছা একটু আমার ওয়াইফাইটা দেন তো, নেটের স্পিড খারাপ এখানে, তা নাহলে চলবে না ভালো। স্ক্যানার করুন, এটা না তো রেখে দেন, এটা তো আপনি স্ক্যান করছেন, তাই না? এটা তো শেয়ার ফিঙ্গার দেন। আমার ফিঙ্গার এখানে না তো, ওখানে সাথে রাখো। এবার দেন, এবার দেখি। ক্লাস শুরু হবে, সবাই জয়েন করেন। এখনই ক্লাস শুরু হবে, সবাই জয়েন করেন। আইসিটি ক্লাস 6 সার্জন। এখনই ক্লাস শুরু হবে, সবাই জয়েন করেন। মার্কারটা করুন একটু দেখেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপাতত এবার সেটা ঠিক করেন। এই পর্যন্ত। ওকে ওকে, থ্যাংক ইউ। জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে দেখে আসছেন বিগত প্রত্যেকটা বিসিএস এ পরীক্ষা প্রশ্ন আসে। তো আমরা খুব বেশি সময় নিব না, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করার চেষ্টা করব। যারা যারা যুক্ত হয়েছেন লাইভটাতে সবাই আমরা রেডি হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা শুরু করে দেব, আলোচনা শুরু করে দিব। যারা যারা জয়েন করেছেন ওয়ালাইকুম আসসালাম, অনেকেই তো সালাম দিচ্ছেন, যাই হোক সবার উদ্দেশ্যে নিয়ে নিলাম ওয়ালাইকুম আসসালাম। আসেন আমরা ক্লাস শুরু করি স্যার, আমরা কথা না বলি, আপাতত আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই 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 যারা যারা যুক্ত হয়েছেন ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিই, সবাই আসেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে মূলত লজিক গেট। আমরা পড়ব হচ্ছে লজিক গেট, লিখেন সবাই লিখেন, লজিক গেট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কারণ বিগত যতগুলো বিসিএস দেখা যাচ্ছে এখান থেকে লজিক গেট থেকে প্রশ্ন করে থাকছে, এবং অনেকের একটা ভয়ের জায়গাটাই হচ্ছে লজিক গেট, যেখানে অনেকে বোঝেন না যে লজিক গেট আসলে কঠিন মনে করেন, বাট আসলেই লজিক গেট খুবই সহজ। কারণ সংখ্যা পদ্ধতি রূপান্তর গত ক্লাসে পড়িয়েছিলাম, সংখ্যা পদ্ধতি রূপান্তরের তুলনায় লজিক গেট তুলনামূলক সহজ টপিক। সো আমরা যতটুকু সম্ভব লজিক গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা সবাই লজিক গেট পড়ব, লিখেন লজিক গেট।
আসেন, এই যে লজিক গেটের কথা বলেছি, এই লজিক গেটকে সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ লজিক গেটের কিছু প্রকারভেদ আছে। আমরা একটু দেখে নিই লজিক গেট মূলত কত প্রকার। এই যে লজিক গেটকে বলেছি, এই লজিক গেটকে সর্বপ্রথম ভাগ করা হয় দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যার একটিকে আমরা বলি মৌলিক গেট। আমরা লিখবো লজিক গেটের একটু প্রকারভেদটা একটু লিখে নিই স্যার। প্রথমে দেখেন লজিক গেটকে আমি বলেছি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় মৌলিক গেট এবং অপরটিকে বলা হয় যৌগিক গেট। তার মানে এই লজিক গেটকে প্রথমত ভাগ করা হয় দুইটা ভাগে ভাগ করা হয়, যে একটিকে বলা হয় মৌলিক এবং আরেকটিকে বলা হয় যৌগিক। যে মৌলিক গেটকে আবারও তিনটা ভাগে ভাগ করা হয়, বা মৌলিক গেট আমরা তিনটা জেনে থাকি, একটু লিখে নিব তিনটা কি কি। আমরা জানি মৌলিক গেটকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটাকে বলি আমরা অ্যান্ড গেট, একটাকে আমরা বলি অর গেট এবং অপরটিকে আমরা বলি নট গেট। এই হচ্ছে মূলত মৌলিক তিনটা গেট। অপরদিকে যেটা যৌগিক গেটের কথা বলেছি, এই যৌগিক গেটকে মূলত ভাগ করা হয় দুইটা ভাগে। প্রথমত ভাগ করা হয়েছে, যার একটিকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন গেট এবং অপরটিকে বলা হয় এক্সক্লুসিভ। তার মানে এই যৌগিক গেটকে প্রথমত ভাগ করা হয় দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় ইউনিভার্সাল বা যার বাংলা হচ্ছে সার্বজনীন গেট এবং অপরটিকে বলা হচ্ছে এক্সক্লুসিভ গেট। যে ইউনিভার্সাল গেট ছিল, এই ইউনিভার্সাল গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, বা আমরা বলতে পারি ইউনিভার্সাল গেট দুইটা। কি কি দুইটা? যার একটিকে বলা হয় ন্যান্ড গেট এবং অপরটিকে আমরা বলি নর গেট। তার মানে আমরা দেখলাম কি যৌগিক গেট দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সাল, যে ইউনিভার্সালের গেটের মধ্যে দুইটা গেট থাকে, একটাকে বলি আমরা ন্যান্ড এবং অপরটিকে আমরা বলি নর। অপরদিকে যেটা এক্সক্লুসিভ গেট, এই এক্সক্লুসিভ গেটকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যার একটিকে আমরা এরকমটা বলি, একটিকে বলা হয় এক্স অর বা এক্সক্লুসিভ অর এবং আরেকটিকে বলা হয় এক্স নর বা এক্সক্লুসিভ নর। একটু লিখে নিব। এই ওভারঅল হচ্ছে লজিক গেটের প্রকারভেদ, আমরা একটু লিখে নিই। লজিক গেটকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় মৌলিক গেট এবং আরেকটিকে বলা হয় যৌগিক গেট। যে মৌলিক গেট হচ্ছে তিনটা আমরা জানি, একটাকে বলেছি আমরা অ্যান্ড, একটাকে বলি অর এবং অপরটিকে বলি আমরা নট। অপরদিকে যৌগিক গেট, এই যৌগিক গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন এবং অপরটিকে বলা হয় এক্সক্লুসিভ গেট। যে ইউনিভার্সাল গেটকে আবারও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যার একটিকে বলি ন্যান্ড এবং আরেকটিকে বলি আমরা নট। অপরদিকে আমি কি বলেছিলাম, এক্সক্লুসিভ গেট আবার দুই ধরনের বা দুই প্রকার বা দুইটি, একটাকে বলা হয় এক্স অর বা এক্সক্লুসিভ অর, অপরটিকে বলা হয় এক্স নর বা এক্সক্লুসিভ নট। একটু লিখে নিই আমরা। আচ্ছা একটু স্লো যাবো, আচ্ছা ঠিক আছে স্যার, একটু স্লো যাবো, আমরা একটু লিখে নিই। লজিক গেটের প্রকারভেদগুলো একটু লিখে নিব আমরা। লিখা হলে জানাবেন, লিখা হলে জানাবেন। বোর্ড কি ঝাপসা দেখা যায়? লেখা বোঝা যায় না। আমারটা তো দেখা যায়, ক্লিয়ার দেখতে পাচ্ছি তো, দেখা যায় তো। এই আপনার হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে স্যার, একটু রিফ্রেশ করেন, আশা করা যায় দেখা যাবে। ঝাপসা ঝাপসা অনেকেই বলছে ঝাপসা। আচ্ছা নাকি আমার ফোনটা কানেক্ট করবো নাকি? অনেকেই বলতেছে ঝাপসা, আলো কম। লিখা হালকা লাগছে, আলো পড়ছে বোর্ডে, লাইট বাড়াতে হবে, হয়তো লাইট একটা কমালে মনে হয় ঠিক হবে, অনেকে অনেক কমেন্ট করছেন। আচ্ছা স্যার একটু দেখি আমরা কি করা যায়। এবার একটা, এবার একটু এক সাইড ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে একটু কাজ হবে। আলো নেই নাকি আমার ফোন কানেক্ট করবো স্যার? মানে একটু, এখানে তো ভালোই দেখা যাচ্ছে।
লাইটিং ঠিক আছে, ফোন ল্যান্ডস্কেপ করলে ভালো দেখা যাবে। ফোন তো ল্যান্ডস্কেপ করেই, লাইটে ঘোরা লাগে বোধ হয়, বড় করে লিখলে বোঝা যাবে। এখন ঠিক হয়ে যাবে, এখন ক্লিয়ার ক্লিয়ার। ক্যামেরাটা মুছে দিতে বলতে দেখতে, আমার হাতের স্পর্শ সবাই দেখতে পাচ্ছে কিভাবে আমি আমার ফিঙ্গারটাকে ঘোরাচ্ছি। বেশি মুছে দিছি। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার স্যার, জি স্যার। এবারে ক্লিয়ার, একজন বলে ক্লিয়ার, একজন বলে ঘোলা। হ্যাঁ, কন্টিনিউ, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা ক্লাস কন্টিনিউ করি। তাহলে দেখেন, আমরা লজিক গেটকে মূলত ভাগ করেছিলাম, দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটাকে আমরা বলছি মৌলিক গেট এবং অপরটিকে আমরা বলি যৌগিক গেট। যে মৌলিক গেট হচ্ছে তিনটা। মৌলিক গেট তিনটা কি কি? একটাকে বলি আমরা অ্যান্ড, একটাকে বলেছি আমরা অর, এবং আরেকটাকে আমরা বলছি নট। ঠিক অপরদিকে এই যৌগিক গেটকে দুই প্রকার বলেছিলাম। একটাকে বলি আমরা ইউনিভার্সাল বা সার্বজনীন, এবং অপরটিকে আমরা বলেছিলাম এক্সক্লুসিভ। যেখানে ইউনিভার্সাল গেট দুইটা, একটাকে আমরা বলি ন্যান্ড এবং অপরটিকে আমরা বলি নর। অপরদিকে এক্সক্লুসিভ গেট দুইটা, একটা হচ্ছে এক্স অর বা এক্সক্লুসিভ অর, আরেকটিকে বলা হয় এক্স নর বা এক্সক্লুসিভ নট। এই যে প্রকারভেদগুলো দেখলাম, এবার আসেন একটু দেখার চেষ্টা করি যে আমরা প্রত্যেকটা প্রকারভেদ, আমরা প্রত্যেকটা লজিক গেট দেখার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব মৌলিক গেট। যে মৌলিক গেট লিখেন, হেডিং লিখবেন মৌলিক গেট। আমরা প্রথমত দেখার চেষ্টা করব মৌলিক গেট। আমরা লিখব মৌলিক গেট। সবাই আমরা প্রথমে মৌলিক গেট দেখার চেষ্টা করব। আচ্ছা আসেন আমরা মৌলিক গেট দেখব। লিখবেন সবাই মৌলিক গেট দেখব। দেখেন আমরা বলেছিলাম কি, মৌলিক গেট তিনটা বলেছিলাম। প্রথম নাম্বার আমরা গেট বলেছিলাম মৌলিক গেট তিনটার মধ্যে একটা গেট বলেছিলাম আমরা অ্যান্ড গেট। আমরা সবাই প্রথমে একটু লিখি স্যার, অ্যান্ড গেটটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সবাই হেডিং লিখবেন অ্যান্ড গেট। সবাই সবাই আচ্ছা আমরা অ্যান্ড গেটটা দেখি। দেখেন অ্যান্ড গেট সম্পর্কিত প্রথম একটু তথ্য দেখে নিই আমরা, যে হচ্ছে অ্যান্ড গেট মূলত তার ডায়াগ্রাম কেমন বা সিম্বলটা কেমন। অ্যান্ড গেটকে মূলত ডায়াগ্রাম আঁকানো হয়। দেখেন অ্যান্ডের একটা, অ্যান্ডকে প্রকাশ করার জন্য অ্যান্ডের শেষে একটা ডি আছে না? ঠিক তাই এই ডি এর মতোই করেই আমাকে ডায়াগ্রাম আঁকাইতে হয়। এইটা নরমালি এইটাকে বলা হয় অ্যান্ড গেট, যেটা হচ্ছে অ্যান্ড গেটের ডায়াগ্রাম। আর একটু ডায়াগ্রামটা আঁকিয়ে নিই, অ্যান্ড গেটের ডায়াগ্রাম কেমন একটু আঁকিয়ে নিই। যেখানে এই যে ডি এর মতো যেটা স্যাম্পলটা দেখা যায়, তার পেছনের অংশকে বলা হয় ইনপুট এবং সামনের অংশকে বলা হয় আউটপুট। আমি ধরে নিলাম এখানে দুইটা ইনপুট আছে। আমি ধরে নিলাম প্রথম ইনপুটটাকে যদি আমি এ বলে থাকি, পরের যদি আমি বি বলে থাকি, এই দুইটাকে বলা হয় মূলত ইনপুট। তার মানে এ এবং বি কে আমরা কি বলতে পারি? ইনপুট হিসেবে কাউন্ট করতে পারি। তার মানে ইনপুট হচ্ছে এ এবং বি। মনে রাখবেন অ্যান্ড গেটের ক্ষেত্রে পেছনের এই ডি এর পেছনের অংশকে আমরা বলি ইনপুট, সামনের অংশকে বলি আমরা আউটপুট। এবং অ্যান্ড গেটে যতগুলা ইনপুট আমি দিব, এখানে আমি ইনপুট দিয়েছিলাম এ এবং বি, দুইটা ইনপুট দিয়েছি। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি যতগুলা ইনপুট দিব, আউটপুট তাদের গুণফল পাবো। আমি আবারও বলছি, অ্যান্ড গেটে আমি যতগুলা ইনপুট দিব, আউটপুট তাদের গুণফল পাবো। তার মানে অ্যান্ড গেটে যদি ইনপুট এ এবং বি হয়, আউটপুট অবশ্যই আমি বলতে পারি এ ডট বি বা এ গুণিতক বি। তার মানে আউটপুটটা এইটা হচ্ছে নরমালি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তারে আমি দেখছি কি, অ্যান্ড গেটের ডায়াগ্রাম দেখার চেষ্টা করলাম, যেটার ডি যেটা ডায়াগ্রাম দেখলাম, তার পেছনের অংশকে বলা হয় ইনপুট এবং তার সামনের অংশকে বলা হয় আউটপুট। এবং অ্যান্ড গেটে এখানে যতগুলা ইনপুট আমি দিব, এখানে দুইটা ইনপুট দিয়েছি, তাই দুইটার গুণফল বের করছে আউটপুটে। যদি তিনটা ইনপুট হইতো, আউটপুট তাদের গুণফল মানে এ ডট বি ডট সি হইতো। তাহলে একটা তথ্য আমরা লিখবো, এরকমটা লিখবো। লিখেন অ্যান্ড গেটে যা ইনপুট দেওয়া হয়, আউটপুট তাদের গুণফল পাওয়া যায়।
আউটপুট তাদের গুণফল পাওয়া যায়। তার মানে আমি এন্ড গেটের ক্ষেত্রে যতগুলো আমি ইনপুট বসাইতে পারি, আমি 2টা ইনপুট বসাই, 3টা ইনপুট বসাই, যেটাই বসাই না কেন তাদের আমি আউটপুটটা কি পাবো, তাদের গুণফল আকারে লিখে দিব। তার মানে এ এবং বি দুইটা ইনপুট যদি হয় অবশ্যই আউটপুট তাদের গুণফল, অর্থাৎ এ এবং বি। এবার কথা হচ্ছে মনে রাখবেন লজিক গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট, লজিক গেটের ক্ষেত্রে ইনপুট অথবা আউটপুট আপনি যেটাই বলেন না কেন, ইনপুট এবং আউটপুট নরমালি বাইনারি সংখ্যা ছাড়া অন্য কিছু বসানো যাবে না। তার মানে ইনপুট এবং আউটপুট সর্বদা কি হবে, বাইনারি হবে। এবং আমরা জানি বাইনারি, আমি গতকালকে ক্লাসে পড়িয়েছিলাম, বাইনারি বলতে 0 এবং 1 এই দুইটাকেই বলা হয় বাইনারি বিট বা বাইনারি ডিজিট। তার মানে আমি ইনপুটে এ এর পরিবর্তে আমি 0 বসাইতে পারবো অথবা 1 বসাইতে পারবো, বি এর পরিবর্তেও 0 দিতে পারবো অথবা কি দিতে পারবো, 1 দিতে পারবো। তার মানে ইনপুট আমি বলেছিলাম লজিক গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়া যাবে না। তার মানে আমরা বাইনারি যেহেতু জানি 0 এবং 1, ঠিক তাই এর পজিশনে আমি 0 দিতে পারবো অথবা 1 দিতে পারবো, ঠিক বি এর পজিশনে 0 অথবা কি দিতে পারবো, 1 দিতে পারবো। এবং আউটপুট কি বলেছিলাম, আউটপুটটা হবে কি বাইনারি। তার মানে বাইনারি বলতে আউটপুট, এটাকে বলা হয় আউটপুট। আউটপুটে হয় 0 হবে অথবা কি হবে, 1 হবে। কথা কি বুঝছি? আমি বলেছি দেখেন এন্ড গেটের ক্ষেত্রে আমি ইনপুট যা দিলাম আউটপুট তাদের গুণফল পাইলাম। এবং লজিক গেট ক্ষেত্রে শুধু এন্ড গেট না, যত ধরনের গেট পাওয়া যায়, লজিক গেট যত ধরনের পাওয়া যায়, তাদের ইনপুট এবং আউটপুটে বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ইনপুট এবং আউটপুট হিসেবে বসানো যায় না বা বসানো যাবে না। ঠিক তাই এর পজিশনে বাইনারি বলতে 0 এবং 1, তার মানে এর পজিশনে আমি 0 অথবা 1 বসাইতে পারি, বি এর পজিশনে 0 অথবা কি বসাইতে পারি, 1 বসাইতে পারি। এবং ঠিক তাই আউটপুট আমি কি পাইতে পারি, অবশ্যই আউটপুট বাইনারি সংখ্যা হবে। তার মানে আউটপুটে বাইনারি 0 এবং 1 ছাড়া অন্য কিছু হবে না। কথা কি ক্লিয়ার? এই বোর্ড কি কাপড় দিয়ে মুছতে হবে নাকি? এটা দিয়ে মোছা একটু কষ্ট হয়ে যায়। কাপড় আছে, কাপড় মোছা একটু কষ্ট তো এইগুলো, এটা দিয়ে। আচ্ছা এবার আসেন, যেহেতু আমরা দেখার চেষ্টা করলাম, ডায়াগ্রামটা দেখার চেষ্টা করলাম, ইনপুট এবং আউটপুটে কি বসাইতে পারি সেটা দেখানোর চেষ্টা করলাম। এবার আসেন 1 এবং 0, যেহেতু বাইনারি সংখ্যা বলেছিলাম 0 এবং 1, 0 এবং 1কে কিছু নামে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? 0কে কিছু নামে প্রকাশ করা হয়, 1কে কিছু নামে প্রকাশ করা হয়। কি কি নামে প্রকাশ করা হয় দেখেন, আমরা একটু দেখার চেষ্টা করি। 0কে কি নাম বলা হয় এবং 1কে কি নাম বলা হয়। 0কে বলা হয় অফ। কি বলা হয় 0কে আমরা বলতে পারি অফ। যখন 0কে আমরা অফ বলবো, 0-এর বিপরীত কিন্তু 1 বা 1-এর বিপরীত কিন্তু 0। যে অবস্থায় 0কে অফ আমি বলতে পারি, ঠিক একই অবস্থায় 1কে আমি কি বলতে পারি, অন বলতে পারি। তার মানে 0কে যদি আমি অফ বলে থাকি, অবশ্যই 1কে আমি অন বলে থাকবো। ঠিক তাই 0কে নরমালি 0কে বলা হয় লো। 0কে কি বলা হয়, লো। মানে 0 দ্বারা আমি লো বলতে পারি। ঠিক তাই যখন 0কে আমি লো বলতে পারি, 1কে বলতে পারি আমরা হাই। তার মানে 0কে যদি আমি লো বলতে পারি, তাহলে 1কে কি বলতে পারি, 1কে আমরা বলতে পারি হাই। অথবা 0কে বলা হয় ফলস। 0কে কি বলা হয়, ফলস। যখন 0কে আমরা ফলস বলতে পারি, ঠিক একই অবস্থায় 1কে আমি বলতে পারি ট্রু। তাহলে দেখেন আমি 0 এবং 1-এর কিছু আলাদা আলাদা নাম দেখলাম বা আলাদা আলাদা মিনিং দেখলাম। যে অবস্থায় 0কে আমি অফ বলতে পারি, ঠিক একই অবস্থায় 1কে আমি কি বলতে পারি, অন বলতে পারি। যে অবস্থায় 0কে আমি লো বলতে পারি, ঠিক একই অবস্থায় 1কে আমি বলতে পারি হাই। ঠিক তাই যে অবস্থায় 0কে আমি ফলস বলতে পারি, ঠিক একই অবস্থায় 1কে আমি বলতে পারি ট্রু। তার কারণ 0 এবং 1 পরস্পর এখানে বিপরীত হিসেবে কাজ করে। কথা কি বুঝলাম এবং লিখলাম কিনা, লিখেছি কিনা একটু জানাই। লেখা হলে একটু জানাবেন। ওকে, ডান, ঠিক আছে। আসেন এবার আসেন, আমরা এতক্ষণ মৌলিক গেটের এন্ড গেটের ডায়াগ্রাম দেখার চেষ্টা করলাম। 0 এবং 1কে কি বলা হয় এটা দেখলাম, ইনপুট এবং আউটপুটে কি বসায় সেটা দেখার চেষ্টা করলাম।
এবারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের আমরা সত্যক সারণী দেখব, বা যাকে আমরা বলি ট্রুথ টেবিল। লিখে রাখেন সত্যক সারণী দেখব, এবং যেই সত্যক সারণী থেকেই পরীক্ষায় প্রশ্ন করা হয়। এতক্ষণ যা আলোচনা করার চেষ্টা করা হলো সেগুলো সবই বেসিক। এইখান থেকে নরমালি এখন আর প্রশ্ন করা হয় না, প্রশ্ন করা হয় মূলত সত্যক সারণী থেকে। আমরা তার সত্যক সারণী দেখার চেষ্টা করি। একটু এটা আমরা মুছে দিলাম, ডায়াগ্রামটা একটু মুছে দিলাম আমরা। আমরা ডায়াগ্রামটা মুছে দিলাম। এবার আমরা সত্যক সারণী লিখব। সবাই উপরে লিখেন সত্যক সারণী। আমরা একটু সত্যক সারণী দেখার চেষ্টা করি। আমরা লিখব সত্যক সারণী। অর্থাৎ এই এন্ড গেটের ক্ষেত্রে তার সত্যক সারণী কেমন কি হয় দেখেন, মনে রাখবেন সত্যক সারণীতে কয়টা সারণী করবো বা কয়টা সারি ঘটে সেটা ডিপেন্ড করবে তার ইনপুট সংখ্যার উপর। আমরা একটা সূত্র জানি 2 টু দি পাওয়ার n, এইটা দিয়ে আমি সত্যক সারি সংখ্যা বের করব। এই 2 টু দি পাওয়ার n দিয়ে কি বের করব? সারি সংখ্যা বের করতে পারবো। এখানে n বলতে যেটা বোঝানো হয়, n কে বলা হয় ইনপুট সংখ্যা। n কে আমি বলতে পারি কি ইনপুট সংখ্যা। লিখে রাখেন সারণী সংখ্যা বের করার, অর্থাৎ সারি সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n বলতে যেটা বোঝানো হয় n কে বলা হচ্ছে ইনপুট সংখ্যা। ঠিক দেখেন আমি বলেছিলাম লজিক গেটের ক্ষেত্রে এন্ড গেটে আমি বলেছিলাম দুইটা ইনপুট দিয়েছিলাম, একটাকে আমরা বলেছিলাম a এবং আরেকটাকে ইনপুট বলেছিলাম b। তার মানে ইনপুট ছিল এখানে নরমালি দুইটা। যদি এমন হয় ইনপুট সংখ্যা কয়টা বসিয়েছিলাম? দুইটা বসিয়েছিলাম। তার মানে n এর পজিশনে যদি 2 বসাই তাহলে হয় কত? 4। তার মানে আমার যে সত্যক সারণী তৈরি করব সেখানে নরমাল সারি কয়টা হবে? 4টা হবে। তার মানে ইনপুট যদি দুইটা হয় সারি সংখ্যা হবে 4টা, ইনপুট যদি 3টা হয় 2 এর উপর 3 দিলে হয় 8। তার মানে সারি সংখ্যা হবে কয়টা? 8টা। যদি ইনপুট একটা হয় 2 এর উপর পাওয়ার 1 হলে কত হবে? 2। তার মানে ইনপুট কত দিব সেটার উপর ডিপেন্ড করে আমি সারির সংখ্যা বের করব, কয়টা সারি আমি দাগাবো। এবার আসেন, যেহেতু ইনপুট দুইটা দিয়েছিলাম আমি সারি সংখ্যা বানাবো কয়টা? 4টা। দেখেন ইনপুট দিয়েছিলাম a, ইনপুট দিয়েছিলাম b, আউটপুট পেয়েছিলাম তাদের গুণফল। এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট দিয়েছিলাম কি a দিয়েছিলাম আর b দিয়েছিলাম, আউটপুট কি পেয়েছিলাম? তাদের গুণফল পেয়েছিলাম। এবার দেখেন আমি সারি কয়টা করছি? 1 2 3 এবং 4, কারণ ইনপুট সংখ্যা দুইটা বসাইলে সারির সংখ্যা কয়টা হবে? 4টা হবে। এবার আসেন আমি ইনপুট বসাবো কিভাবে। ইনপুট আমাকে বসাইতে হবে এর পজিশন আমি 0 অথবা 1 বসাইতে পারবো, বি এর পজিশনে 0 অথবা কি বসাইতে পারবো? 1 বসাইতে পারবো। তাহলে প্রথমত দেখার চেষ্টা করি এ তে 0 বি তেও 0 দেওয়া যায়। প্রথম কাজ করলাম কি, এ এবং বি তে দুইটাতে আমি 0 বসাইতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে আসেন এ তে 0 আমি রেখে দিলাম, বি তে 1 দেওয়া যায়, বিপরীত হয়ে গেল। এরপর আমি বলতে পারি কি এ তে আমি 1 দিলাম, বি তে 0 দিতে পারি, আলাদা হলো। এরপর আমি কি বলতে পারি? এ তে 1 দিতে পারি, বি তে 1 দিতে পারি। এইটা 4টা ছাড়া আর কোনো ভিন্ন উপায় কি আমরা ইনপুট দিতে পারি? অবশ্যই না। তার মানে এ তে এ এবং বি তে 0 0 বসাইতে পারি, 0 1 বসাইতে পারি, 1 0 বসাইতে পারি, অথবা কি বসাইতে পারি? 1 1 বসাইতে পারি। এই 4টা উপায় ছাড়া আর কোনো ভিন্ন উপায় 0 এবং 1 কে আলাদাভাবে ইনপুট দেওয়া সম্ভব নয়। আমরা কি বুঝলাম কিনা? ইনপুট কি বুঝলাম কিনা? আমরা কি ইনপুট দেওয়া কি বুঝলাম? আমি বলেছিলাম দেখেন এ তে 0 বসাইতে পারি, বি তে 0 তে বসাইতে পারি, একই সাথে আমি এ তে 0 রেখে দিলাম, বি তে 1 বসাইতে পারি, এরপরে এ তে 1 বসাইতে পারি, বি তে 0 বসাইতে পারি, অথবা দুইটাতে কি বসাইতে পারি? 1 বসাইতে পারি। এই 4টা উপায় ছাড়া আর কোনো ভিন্ন উপায় ইনপুট আমি দিতে পারবো না 0 এবং 1 কে। এবার কথা হচ্ছে ইনপুট যেহেতু আমি বসিয়েছি, এবার কি করব? ইনপুট যেই দুইটা বসিয়েছিলাম আউটপুট কি পেয়েছিলাম? তাদের গুণফল পেয়েছিলাম। তার মানে 0 এবং 0 গুণ করলে কি পাবো? অবশ্যই 0 পাবো। 0 এবং 1 গুণ করলে কত পাবো? 0 পাবো। 1 এর সাথে 0 গুণ করলে কত পাবো? 0 পাবো। 1 আর 1 গুণ করলে কত পাবো? 1 পাবো। মানে আমাদের আউটপুট দেখা শেষ। কত সহজ লজিক গেট! যারা মনে করেন খুব কঠিন, লজিক গেট আসলেই সহজ। তার কারণ এইখানে কোনো মানে বলা হয়েছে লজিক, বাট লজিক এখানে আছে ঠিক আছে, বাট খুব একটা কঠিন না, খুবই সহজ একটা টপিক। আচ্ছা আমরা আউটপুট দেখার চেষ্টা করলাম। আমরা দেখলাম দেখেন 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0 এবং 1 1 গুণ করলে কত পাইছিলাম? 1 পেয়েছিলাম। এইটা তাদের আউটপুট। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তো আমরা লজিক গেট ডায়াগ্রাম দেখলাম, লজিক গেটের ক্ষেত্রে কি ইনপুট বসাইতে হয়, কি আউটপুট বসাইতে হয়, অথবা লজিক গেটের ডায়াগ্রাম কেমন হয়, সত্যক সারণী কত হয়, এইটা দেখার চেষ্টা করলাম। প্রশ্ন হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে, পরীক্ষাতে প্রশ্ন কিভাবে হবে এইটাই তো জানার বিষয়, তাই না?
তাহলে কেউ কি বলতে পারেন স্যার পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয়? এখান থেকে লজিক গেট তো আমরা এন্ড গেট একটা গেট দেখার চেষ্টা করলাম, এইখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় বা পরীক্ষায় কোনো আইডিয়া আছে স্যার এই ধরনের প্রশ্ন হয়? কেউ কি একটু বলতে পারবেন যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন করা হয়? পরীক্ষায় কিভাবে প্রশ্ন করা হয়, কারো কোনো আইডিয়া আছে? বলতে পারেন একটু, যারা যারা অনলাইনে যুক্ত আছেন একটু বলতে পারবেন স্যার পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়? পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়? এখান থেকে লজিক গেট থেকে পরীক্ষায় কি প্রশ্ন হয় বা কি ধরনের প্রশ্ন হয়, কেউ কি বলতে পারেন? আচ্ছা, একজন কমেন্ট করছেন প্রশ্ন আসবে একটা ইনপুট অন হলে আউটপুট কেমন হবে? ইনপুট দিয়ে আউটপুট চাইবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসেন আমরা একটু প্রশ্ন দেখব পরীক্ষায়। নরমালি মনে রাখবেন, আপনাকে নরমালি পরীক্ষায় এখন ডায়াগ্রাম থেকে প্রশ্ন করা হয় না, আপনাকে বলা হবে না এন্ড গেটের ডায়াগ্রাম কেমন বা আউটপুটটা কেমন, এইগুলো প্রশ্ন করা হয় না। এখন নরমালি যেটা প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে এই সত্যক সারণী থেকে প্রশ্ন করা হয়। আপনাকে সত্যক সারণী দিয়ে প্রশ্ন করা হবে। কি ধরনের প্রশ্ন করা হবে একটু আপনাদেরকে বলে দিই, দেখেন কি ধরনের প্রশ্ন করা হয় আপনাকে একটু আমি বলে দিই। প্রশ্ন করা হবে নরমালি এই সত্যক সারণী থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে এইভাবে, আপনাকে বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়? শূন্য হয়। আপনাকে বলবে নিচের কোন গেটে দুইটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়। কোন গেট দেখলাম? এন্ড গেট। আপনাকে গেটটা আইডেন্টিফাই করতে হবে। আপনাকে বলা হবে নিচের কোন গেটে দুইটি ইনপুট এক হলে আউটপুট এক হয়। কোন গেট? এন্ড গেট। আপনাকে এইটা বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট ভিন্ন, শূন্য এবং একটি ভিন্ন না, অবশ্যই ভিন্ন। আপনাকে প্রশ্ন করতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে আউটপুট শূন্য হয়? এন্ড গেট। অথবা বলতে পারে নিচের কোন গেটে যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়। কোন গেট? এন্ড গেট। কথা কি বুঝলাম? একটা প্রশ্ন লিখে নেন। কি ধরনের প্রশ্ন হইতে পারে বাসায় বানিয়ে নেবেন, এই যেভাবে বলে দিব সেইভাবে বাসায় এখান থেকে লজিক গেট ডায়াগ্রাম থেকে আপনারা বানিয়ে নেবেন, লিখে রাখেন। পরীক্ষায় প্রশ্ন হবে এরকম, নিচের কোন গেটে দুইটি ইনপুট এক হলে আউটপুট এক হয়। একটা প্রশ্ন লিখেন, নিচের কোন গেটে দুইটি ইনপুট এক হলে আউটপুট কত হয়? এক হয়। আপনাকে অ্যান্সার করতে হবে কোন গেট? এন্ড গেট। তার মানে আপনাকে গেটটা আইডেন্টিফাই করা লাগবে, কোন গেটে কি ধরনের ইনপুট দিলে আউটপুট কি ধরনের হয় সেইটা আপনাকে বের করে নিতে হবে। লিখেন। আচ্ছা, আমরা লিখছি। লিখছেন কিনা একটু বলেন তো স্যার, লিখছেন কিনা বলেন তো একটু। তাহলে কি প্রশ্ন এখান থেকে তৈরি করা যাবে? আপনাকে বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়, এই গেট একটা প্রশ্ন বানানো যায়। অথবা বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে আউটপুট শূন্য হয়, এন্ড গেট, আরেকটা প্রশ্ন বানানো যায়। আপনাকে বলতে নিচের কোন গেটে যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়, কোন গেট? এন্ড গেট। এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। অর্থাৎ এই সত্যক সারণী থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আপনি আপনার মতো করে বাসায় তৈরি করে নেবেন। এইখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন তৈরি করা যায়। আমি আপনাকে একটা নমুনা শিখিয়ে দিলাম কিভাবে প্রশ্ন তৈরি করবেন, বাসায় আপনারা প্রশ্ন তৈরি করবেন, যে কোনো ভাবেই কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। ওকে, এবার আসেন আমরা এন্ড গেট দেখার চেষ্টা করলাম, এবার পরের গেট দেখবো আমরা অর গেট। লিখেন, সবাই লিখবেন অর গেট। একটা কথা বলে নি, এই যে মৌলিক 3টা গেট, এই 3টা মৌলিক গেট যদি আপনি বুঝে থাকেন বাকি সবগুলা গেট আপনার জন্য ইজি হবে। আর যদি মৌলিক 3টা গেটে আপনার দুর্বলতা থাকে, আশা করা যায় পরের গেটগুলো আপনি বুঝবেন না। এই জন্য বলেছি মৌলিক 3টা গেট, এই 3টা গেট ভালো মতো বোঝার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পরের গেটগুলো আপনি পারবেন না। আর যে স্টুডেন্ট 3টা মৌলিক গেট জানবে বাকি গেটগুলো সে ইজিলি বের করতে পারবে, খুবই সহজ। সো আমরা 3টা মৌলিক গেট অবশ্যই ভালো মতো বোঝার চেষ্টা করব। এবার আসেন আমরা দেখার চেষ্টা করব অর গেট। লিখেন, এবার আমরা দেখার চেষ্টা করব অর গেট। মনে রাখবেন অর গেটের ক্ষেত্রে ডায়াগ্রামটা একটু আলাদা হয়। এন্ড গেটের ডি এর মতো ছিল, অর গেটে ঠিক এমনটা। ডায়াগ্রাম কি, শুধু ডায়াগ্রামটা চেঞ্জ হয়েছে, অর গেটে ডি এর মতো ছিল আর এখানে একটু ব্যতিক্রম। ঠিক এইটার এই যে একটা ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের পেছনের গুলাকে বলা হয় ইনপুট, সামনেরটাকে বলা হয় আউটপুট। আগেও যেটা দেখেছিলাম পেছনের গুলাকে আমরা ইনপুট বলতাম, সামনের গুলাকে বলতাম আউটপুট। মনে রাখবেন পেছনে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, একটাও থাকতে পারে, বাট সামনে থাকবে আউটপুট একটাই। আউটপুট কখনো একের অধিক হইতে পারে না। তাহলে যদি এইটার পেছন গুলাকে ইনপুট বলতে পারি, অবশ্যই আমি এ এবং বি ধরে নিতে পারি,
অর গেটের ক্ষেত্রে ইনপুটটি আমি একটাকে বললাম এ, অপরটিকে বললাম কি বি। মনে রাখবেন অর গেটের ক্ষেত্রে যতগুলা ইনপুট দেওয়া হয় আউটপুট তাদের যোগফল পাওয়া যায়। কি পাওয়া যায়? যোগফল পাওয়া যায়। আমি এন্ড গেটের ক্ষেত্রে বলেছিলাম ইনপুট যতগুলা দিব আউটপুট তাদের গুণফল পাবো, কিন্তু অর গেটের ক্ষেত্রে বলেছি ইনপুট যা হবে আউটপুট তাদের কি হবে? যোগফল পাওয়া যাবে। সো আমরা একটা তথ্য লিখব, অর গেটে লিখে রাখেন, অর গেটে যা ইনপুট দেয়া হয় অর গেটে যা ইনপুট দেয়া হয় আউটপুট তাদের যোগফল পাওয়া যায়। যোগফল পাওয়া যায়। তার মানে আমি অর গেটের ক্ষেত্রে ডায়াগ্রাম দেখলাম, ডায়াগ্রামের আউটপুট কি হবে? এন্ড গেটের ক্ষেত্রে যদি আউটপুট গুণফল পাওয়া যায়, অর গেটে আমি তাদের কি পাবো? যোগফল বা সমষ্টি পাবো। এইটাই হচ্ছে নরমালি অর গেটের আউটপুট। তাহলে দেখেন এইখানে আমি এন্ড গেটের ক্ষেত্রে বলেছিলাম এ ডট বি, আর এখানে আউটপুট কি হবে? এ প্লাস বি। অর গেটের ক্ষেত্রে মনে রাখবেন ইনপুট গুলা সব ক্ষেত্রেই সেম, ইনপুট এই 4টার বেশি এই পদ্ধতি ছাড়া দেওয়া যায় না। যদি এখানে অবশ্যই 2টা ইনপুট ছিল, তার মানে ইনপুট এন্ড গেট বলেন অর গেট বলেন ইনপুট এইগুলাই ইনপুটের কখনো চেঞ্জ হবে না, কারণ যেহেতু 2টা ইনপুট তার মানে 0 0 0 1 1 0 বা 1 1 এই 4টার বেশি ব্যতিক্রম ভাবে ইনপুট দেওয়া যায় না। তার মানে ইনপুট সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি? তার আউটপুট চেঞ্জ হবে। কারণ দেখেন এন্ড গেটের ক্ষেত্রেও এবি ছিল, অর গেটের ক্ষেত্রেও এবি, যেই গেটই বলুক না কেন এইটাই যদি বলা থাকে আপনাকে ইনপুটটা সেম থাকতে হবে, আউটপুটটা শুধু পরিবর্তন হবে। এখন বিষয় হচ্ছে দেখেন যদি এমন হয় আমরা যোগ, নরমালি যোগ আমরা পারি, আমরা কি বলতে পারি? 0 0 যোগ করলে কত পাবো? 0 পাবো। 0-এর সাথে 1 যোগ করলে কত পাবো? 1 পাবো, তাই না? এরপরে 1-এর সাথে 0 যোগ করলে কত পাই? 1 পাই। এখন কথা হচ্ছে এইখানে ঝামেলাটা করবেন অনেকেই যে স্যার 1 1 যোগ করলে, দেখেন 1 এবং 1 এই দুইটা যোগ করলে নরমালি 2 হওয়ার কথা, তাই না? 1 এবং 1 যোগ করলে নরমালি 2 হওয়ার কথা, বাট আমি প্রথমেই বলে নিয়েছিলাম ইনপুট এবং আউটপুট বাইনারি ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভব। তার মানে 2 কি বাইনারি? অবশ্যই 2 কিন্তু বাইনারি না, তার মানে 1 এবং 1 যোগ করলে 2 অ্যান্সার বসানো যাবে না। এখন যেটা করতে হবে দেখেন আমরা বাইনারিতে আমরা এইটা জানি 1 আর 1 যোগ করলে হয় 1 0, জানি না? এইবার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে ইনপুট এবং আউটপুট সিঙ্গেল ডিজিট ছাড়া ডাবল ডিজিট একসাথে বসতে পারে না। তার মানে এই দুইটা ছিল সিঙ্গেল, বাট এটা কি ডাবল না? তার মানে 1 0 কি বসানো যাবে? এইটাও যাবে না। তাহলে বসাবো কি? এইখানে যেটা করতে হবে এই দুইটা ডিজিটের মধ্যে সেটা হায়ার বিট যেটা সেইটাকে आंसर নিতে হয়। হায়ার বিট কোনটা? 1। তার মানে 1 আর 1 যোগ করলে কত বসাবো? 1 বসাবো। তার মানে আপনারা এইটা মনে রাখেন, এত প্যাসপুসের মধ্যে দরকার নাই, আপনি মনে রাখবেন লজিক গেটের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত পাবো? 1 পাবো। জাস্ট একটা ক্লিয়ার কথা বলে নি, লজিক গেটের ক্ষেত্রে এত ঝামেলা মনে রাখার দরকার নাই, আপনারা মনে রাখবেন 1 আর এবং 1 যোগ করলে লজিক গেটের ক্ষেত্রে কি পাবো? 1 পাবো। 1 আর 1 যোগ করলে লজিক গেটের ক্ষেত্রে কি পাবো? 1 পাবো। এইটাই মনে রাখেন, এত ঝামেলা করার দরকার নাই। কথা কি বুঝলেন কিনা জানাই তো একটু, বিষয়টা কি বুঝছি আমরা? ওকে, এবার আসেন প্রশ্ন তাহলে কি হবে এখান থেকে? প্রশ্ন ঠিক একইভাবে প্রশ্ন করা হবে, আপনাকে এটা বলতে পারে নিচের কোন গেটে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, বলতে পারি এখানে। দেখেন এখানে দেখেন এই লজিক গেটের ক্ষেত্রে একটা যখন ইনপুট 1 হইছে অবশ্যই আউটপুট কত পাইছি? 1। অথবা বলতে পারে নিচের কোন গেটে দুইটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়? অর গেট। অথবা বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট 0 হলে আউটপুট কত হয়? 0 হয়, অর গেট। লিখে রাখেন, আপনাদের মতো করে প্রশ্ন আপনারা তৈরি করে ফেলবেন। আগে যেই প্যাটার্নে প্রশ্ন বলেছি সেই একই প্যাটার্নের প্রশ্ন আপনারা তৈরি করে ফেলবেন বাসায়। কথা কি বুঝছেন? পারবেন কি প্রশ্ন তৈরি করতে আগের মতো করে? এই ডায়াগ্রাম থেকে, লজিক গেট থেকে, লজিক গেটের এই যে সত্যক সারণীর কথা বললাম, এই সত্যক সারণী থেকে কি প্রশ্ন তৈরি করা সম্ভব কিনা, সম্ভব না একটু জানাবেন। এখান থেকে প্রশ্ন তৈরি করা সম্ভব কিনা? যদি সম্ভব হয়ে থাকে তাহলে পরের গেটে যাব, একটু লিখবেন প্রশ্ন তৈরি করা সম্ভব কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন আমরা পরের গেট দেখব। এবার আসেন আমরা মৌলিক গেটের তৃতীয় নাম্বার যে গেট সেটা দেখার চেষ্টা করব। আমরা দেখব নট গেট। সবাই লিখবেন নট গেট। সবাই আমরা লিখব নট গেট। একটু সবাই লিখেন নট গেট।
আচ্ছা, একজন বলছেন স্যার শূন্য দুইটা হলেও এন্ড এবং অরে দুইটা হচ্ছে, তো হ্যাঁ অবশ্যই স্যার দুইটার ক্ষেত্রে কিছু মিল থাকতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন লজিক গেট কিন্তু চারটা না, অনেকগুলা লজিক গেট। আপনাকে যদি এমন বলা হয় নিচের কোন গেটে দুইটা ইনপুট এক হলে আউটপুট এক হয়, এন্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট এক হলে আউটপুট এক হয়, অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট এক হলে আউটপুট এক হয়, তার মানে ধরে নেন ওইখানে দুইটা গেট থাকবে না, যে কোনো একটা থাকবে। তার মানে যদি এই প্রশ্ন বলা হয় নিচের কোন গেটে দুইটি ইনপুট এক হলে আউটপুট এক হয়, অবশ্যই আপনার হয় অর থাকবে অথবা কি থাকবে, এন্ড থাকবে। এই দুইটার একটি থাকবে, বাকিগুলা অন্য গেট থাকতে পারে। তার মানে এক্সক্লুসিভ আছে, ইউনিভার্সাল এখানে চারটা আছে, তার মানে ওইখান থেকে আরো তিনটা দিতে পারে। কথা কি বুঝছি? তার মানে শুধু যে এইটা না যে আপনাকে এটা সেম হইলেই যে শুধু দুইটা অ্যান্সার দিবে তা তো না, যে কোনো একটা হয় অর থাকবে, না হয় কি থাকবে, এন্ড থাকবে অপশনে। কথা কি বুঝেছি? আচ্ছা, সেম হতেই পারে, স্বাভাবিক স্যার, সেম হইতেই পারে। আপনাদের কি নাম সবার সেম? অনেকের নাম এক না, আমার নাম সোহান, পৃথিবীতে অনেক মানুষের সাথে সোহান, তাই বলে কি আমি আর ওই সেম? তা কিন্তু না। কথা কি বুঝছেন? আলাদা আলাদা থাকতেই পারে। সো এক হইলেও সমস্যা নাই, অপশনটা চেঞ্জ থাকবে তখন আপনাদের ক্ষেত্রে। এবার আসেন আমরা দেখব নট গেট। লিখেন, আমি আবারও বলছি তিনটা মৌলিক গেট এন্ড, অর এবং নট, এই তিনটা যে ক্লিয়ারলি বুঝবে বাকিগুলা তার জন্য সহজ হবে, আর যে তিনটা বুঝবে না তার জন্য বাকিগুলা করা কষ্ট হয়ে যাবে। এবার আসেন আমরা বলেছি কি নট গেট। মনে রাখবেন নট গেটের ক্ষেত্রে যেটা কথা হচ্ছে, নট গেটের তথ্য লিখেন, দুইটা তথ্য লিখেন। প্রথম তথ্য লিখেন, নট গেটের ক্ষেত্রে মনে রাখবেন নট গেট ছাড়া যত ধরনের গেট পাওয়া যায় প্রত্যেকটা গেটের ক্ষেত্রে অন্তত সর্বনিম্ন ইনপুট দুইটা থাকবে। নট গেট ছাড়া অন্যান্য সকল গেটে সর্বনিম্ন ইনপুট দুইটা থাকবে, কিন্তু একটাই শুধু ব্যতিক্রমী গেট, সেটাকে বলা হয় নট গেট। নট গেটে একটার বেশি ইনপুট দেওয়া যাবে না, নট গেটে একটার বেশি ইনপুট দেওয়া যাবে না। তার মানে আমি এইটা বলতে পারি, লিখে রাখতে পারেন, নট গেটে ইনপুট একটি, ইনপুট কয়টি, একটি। আমি বলেছিলাম কি নট গেট ছাড়া অন্যান্য সকল গেটে সর্বনিম্ন ইনপুট হয় দুইটা, কিন্তু নট গেট এমন একটি গেট যেখানে সর্বনিম্ন হোক আর সর্বোচ্চ হোক, আপনাকে যেইটাই বলুক না কেন, নট গেটে একটি ইনপুটের বেশি ইনপুট দেওয়া সম্ভব না। এই কারণে বলেছি আমি কি নট গেটে ইনপুট কয়টি, একটি। যদি ইনপুট একটি হয় আউটপুট কয়টা হবে, আউটপুটও একটি। সো আমরা বলতে পারি কি নট গেটে ইনপুট একটি, আউটপুট একটি। নট গেটে ইনপুট একটি, আউটপুট একটি। লিখছি কি নট গেটে ইনপুট একটি, আউটপুট কয়টি, একটি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নট গেট থেকে, সেটা হচ্ছে ইনপুট একটি দিলাম আউটপুট একটি পাইলাম, কিন্তু ইনপুট আমি যা দিব নট গেটের ক্ষেত্রে আউটপুট তার বিপরীত পাবো। সো আমরা আরেকটা তথ্য লিখব, ইনপুট যা দেয়া হয়, ইনপুট যা দেওয়া হয় আউটপুট তার বিপরীত পাওয়া যায়, আউটপুট তার বিপরীত পাওয়া যায়। তার মানে আমি একটা তথ্য বলেছিলাম ইনপুট একটি হবে, আউটপুট একটি হবে। আর একটা তথ্য বললাম কি ইনপুট আমি যা দিব আউটপুট তার কি পাবো, বিপরীত পাবো। এই হচ্ছে বেসিক নট গেটের দুইটা তথ্য। এই দুইটা তথ্য দিয়ে আপনাকে নট গেট বুঝতে হবে। যদি এই দুইটা তথ্য লেখা হয়ে থাকে, আসেন আমরা নট গেটের ডায়াগ্রামে চলে যাই। ইনপুট কয়টা বলেছিলাম, একটা বলেছিলাম। ডায়াগ্রামটা ঠিক এমন, দেখেন এই ডায়াগ্রামে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখেন পেছনেরটাকে বলে আমরা ইনপুট, তার মানে একটা ইনপুট, আউটপুট কয়টা, একটা। তার মানে প্রথম তথ্য বলেছিলাম ইনপুট একটি, আউটপুট একটি। নট গেটের ক্ষেত্রে ইনপুট আমি যা দিব আউটপুট তার কি পাবো, ধরে নিলাম এ দিলাম ইনপুট, আউটপুট কি তার বিপরীত পাবো। বিপরীত বলতে লজিক গেটের ক্ষেত্রে বিপরীত বলতে এই এর উপর একটা টান থাকবে, এই টানটাকে বলা হয় বার। তার মানে কোনো কিছুর উপর এরকম বার থাকার অর্থ হচ্ছে সেইটা বিপরীত বোঝাবে। অথবা পরীক্ষায় থাকতে পারে এর উপর এইরকম একটা টান, যাকে বলা হয় প্রাইম বা পূরক, প্রাইম বা পূরক। তার মানে এই টান থাকার অর্থ হচ্ছে তার বিপরীত। তার মানে ইনপুট দিয়েছিলাম এ, আউটপুট পাইলাম কি এ বার অথবা এ প্রাইম। মনে রাখবেন বার থাকুক অথবা প্রাইম থাকুক, তার অর্থ হচ্ছে তার বিপরীত। তার মানে এর বিপরীত বলতে এ বার বোঝাবো, এর বিপরীত বলছে এ প্রাইম বোঝাবো। কথা কি বুঝলাম কিনা? কথা কি বুঝলাম কিনা?
যদি এইটা ডায়াগ্রাম আমরা বুঝে থাকি তাহলে এর সত্যক সারণীতে চলে যাই, লিখেন সত্যক সারণী দেখি আমরা। এবার এর সত্যক সারণী দেখেন, খুবই সহজ একটা গেট। যত প্রকার গেট আছে তাদের মধ্যে এই নট গেট সবচেয়ে সহজ গেট। যত প্রকার গেট পাওয়া যায় তাদের মধ্যে নট গেট সবচেয়ে সহজ গেট। কিভাবে সহজ দেখেন, কারণ ইনপুট একটা আউটপুটও একটি, তার মানে একটা যদি ইনপুট দেয় সারি সংখ্যা কয়টা হবে স্যার? দুইটা সারি হবে। তার মানে এ ইনপুট ছিল এইটা, আউটপুট হচ্ছে এ বার অথবা কি বলেছিলাম এ প্রাইম। তার মানে ইনপুট একটা মানে কি আমি এর পজিশনে 0 দিতে পারি অথবা কি দিতে পারি, এই দুইটাই দিতে পারি। তার মানে হয় আমি এর অবস্থানে 0 বসাবো অথবা এর অবস্থানে কি বসাবো 1 বসাবো। এখন কথা হচ্ছে এর পজিশনে যদি 0 ইনপুট যদি 0 হয় আউটপুট কত হবে? এ পজিশনে যদি আমি ইনপুট যদি 0 বসাই আউটপুট কত হবে? 1 হবে, কারণ আমি বলতে পারি কি 0 এর বিপরীত 1 আর 1 এর বিপরীত কি হবে 0। তাহলে আমি দেখেন ইনপুট যদি 0 হয় আউটপুট পাচ্ছি নট গেটের ক্ষেত্রে এ, আর যদি ইনপুট 1 হয় আউটপুট কি পাচ্ছি 0। সিম্পলি একদম কথা শেষ। যে নট গেটের ক্ষেত্রে ইনপুট যেহেতু আউটপুটের বিপরীত, তার মানে ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে? যদি ইনপুট ছেলে দেন আউটপুট কি হবে? মেয়ে হবে, তাই না? আর যদি মেয়ে দেন ছেলে হবে। যদি কারো মেয়ে বা ছেলে সাজার খুব ইচ্ছা হয় তাহলে এই নট গেটের মধ্যে ঢুকে যাবেন, তাইলে আপনি চেঞ্জ হয়ে যাবেন। কথা কি বুঝলাম? তার মানে আমরা নট গেট দেখার চেষ্টা করলাম, যে এখানে আমি প্রথম তথ্য বলেছিলাম ইনপুটও একটা হবে আউটপুট একটা হবে, এটা তার ডায়াগ্রাম। এবং ইনপুট আমি যা দিলাম আউটপুট তার কি পাবো? বিপরীত পাবো বা পরিবর্তন, অর্থাৎ কমপ্লিমেন্ট বা পরিপূরক পাই। তার মানে ইনপুট যদি 0 হয় আউটপুট পাবো 1, ইনপুট যদি 1 হয় আউটপুট পাবো কি 0। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ, একজন কমেন্ট করছেন একটা শরীফ হলে আর একটা শরীফা হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনারে। তাইলে আমাদের মৌলিক 3টা গেট দেখা কিন্তু শেষ। এবার আসেন আমরা যৌগিক গেটে যাব। আমি আবারও বলছি 3টা মৌলিক গেট যদি ক্লিয়ার বুঝে থাকেন আশা করা যায় যৌগিক গেটগুলো আপনারা নিজেরাই পারবেন। আর যদি এই 3টা গেট যদি না বুঝে থাকেন পরের গেটগুলো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, মনে রাখেন আমি আবারও বলছি। এবার আসেন আমরা লিখবো যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে একটাকে বলেছিলাম ইউনিভার্সাল, আরেকটাকে বলেছিলাম এক্সক্লুসিভ। প্রথমে আমরা ইউনিভার্সাল গেটটা দেখার চেষ্টা করি। লিখেন প্রথমে যৌগিক গেটের মধ্যে আমরা দেখব কি ইউনিভার্সাল, বা যাকে বলা হয় সার্বজনীন। ইউনিভার্সাল বা সার্বজনীন, ইউনিভার্সাল বা সার্বজনীন। স্যার প্রশ্ন করা হবে কিভাবে? নট গেট থেকে প্রশ্ন করা হবে, আপনাকে বলতে পারে নিচের কোন গেট ইনপুট আউটপুটের বিপরীত, অথবা নিচের কোন গেটে ইনপুট একটি আউটপুট একটি। আপনাকে আমি আবারও বলছি প্রশ্ন করা হবে নিচের কোন গেটে ইনপুট আউটপুটের বিপরীত, অথবা নিচের কোন গেটে ইনপুট একটি আউটপুট একটি। আসেন আমরা ইউনিভার্সাল গেট দেখি। ইউনিভার্সাল গেটের মধ্যে প্রথম গেট আমরা বলেছিলাম ন্যান্ড। প্রথম গেট কি বলেছিলাম? ন্যান্ড। একটু লিখেন, প্রথম গেট বলেছিলাম ন্যান্ড। লিখেছি। যদি এমনটা হয় আমি ধরে নেন ন্যান্ডটা আমি দাগাইলাম, ন্যান্ডের এন্ডটাকে যদি আমি বাদ দিই কি পাওয়া যাবে? এন্ড। তার মানে আমি ধরে নিলাম প্রথমত ন্যান্ডের এন্ডটাকে বাদ দিলে কি পাবো স্যার? এন্ড পাবো, তাই না? এবার কথা হচ্ছে এন্ডটাকে বাদ দেওয়ার কোনো অপশন আছে এখানে? বাদ তো দেওয়া যাবে না। তার মানে এই এনতে আমি বোঝাবো নট। এনতে কি বুঝবো? এন যেখানে থাকবে এন বলতে কি বুঝবো? নট। তার মানে নরমালি হচ্ছে ন্যান্ড হবে কি এন্ড এর সাথে নটকে আমি যোগ করতে পারি। কি করতে পারি? যোগ করলে কি পাবো? ন্যান্ড। তার মানে ন্যান্ড সমান আমি কি বুঝবো? ন্যান্ড সমান হচ্ছে এন্ড এর সাথে নটকে যখন যোগ করব তখন কি পাবো? ন্যান্ড। এখন দেখেন আপনারা এন্ড শিখে আসছেন, নটও শিখে আসছেন। তার মানে দেখেন তো লজিক গেটের মধ্যে ইউনিভার্সাল গেটের মধ্যে কি লজিক মৌলিক দিক দুইটা গেট আছে না? তার মানে এই মৌলিক গেট যদি না বুঝে থাকেন এইটা আপনি কি পারবেন? আশা করা যায় পারার কথা না। তার মানে ন্যান্ড বলতে আমি কি বোঝাইলাম? ন্যান্ড হচ্ছে নরমালি এন্ড এর সাথে নটকে যদি আমি যোগ করতে পারি কি পাবো? ন্যান্ড পাবো। কথা কি বুঝলাম? আচ্ছা এবার আসেন আমি একটু যোগ করা দেখাই কিভাবে যোগ করতে পারি। আমি বললাম কি এন্ড এর সাথে নট যোগ করব, এইটা হচ্ছে এন্ড, আমরা জানি এটা এন্ড না? জানি। এন্ড এর ক্ষেত্রে এটা ছিল কি, এইটা কি ছিল? বি, তাই না? আউটপুট কি পেয়েছিলাম? এ বি, তাই তো পেয়েছিলাম। এখন কথা হচ্ছে এর সাথে আমি কি যোগ করব? নট।
দেখেন তো নট গেটের কি ইনপুট একটি না, আউটপুটও তো একটি। তার মানে এই নটের সাথে আমি কি এটার সাথে কি এটা কি নট না, যোগ করতে পারলাম। তার মানে কি নটের ক্ষেত্রে ইনপুট একটা হয়ে গেল না, আউটপুট কয়টা একটি পাইছি না। এখন এই নটের ইনপুট কি এটা হইলো না, এখন তাহলে আউটপুট কি পাবো, আউটপুট কি পাবো বলেন তো? নটের ইনপুট যদি এ বি হয় আউটপুট কি পাবো, এ বি বার। আমি নটে বলেছিলাম কি ইনপুট আমি যা দিব আউটপুট তো বার পাবা বলছিলাম না। তার মানে ইনপুট যদি এ বি হয় আউটপুট অবশ্যই তার উপর বার। খুব কি কঠিন? আশা করা যায় কঠিন না, কারণ দুইটা মৌলিক গেট তিনটা মৌলিক গেট জানলেই এটা সহজ, না জানলেই কঠিন। এই যে এটা ডায়াগ্রাম হলো, এটাকে আরো সিম্পলি লেখা যায়, আমরা আপাতত সিম্পলি লিখলাম না, আমরা একটু ডিটেলসে ব্রড করে শিখি, কারণ এইগুলো রিটেনে কোনো কাজে লাগবে না। রিটেন পরীক্ষায় লজিক গেট থেকে কোনো প্রশ্ন হয় না, শুধু আমাদের প্রিলিতেই তথ্য পড়তে, প্রিলিতে প্রশ্ন হয়, রিটেনে কোনো প্রশ্ন হয় না। যদি হ্যাঁ রিটেনে যদি প্রশ্ন হইতো আপনাদেরকে ডিটেলসে ব্রড আকারে আর শর্ট আকারে শিখাইতাম, বাট আসবে না। এইবার আসেন, এইটা যদি হয়ে থাকে আমরা একটু ডায়াগ্রাম আঁকানো শিখি, সত্যক সারণী দেখার চেষ্টা করি। এবার ইনপুট কয়টা স্যার? এখানে ইনপুট কয়টা দিয়েছিলাম? দুইটা না? আউটপুট কয়টা সারি করব? চারটা। আমরা একটু ডিটেলসে করব, একটু ব্রড করে শেখার চেষ্টা করি। দেখেন ইনপুট হচ্ছে এ বি, এখানে এন্ড একটা আছে না, এন্ডের ক্ষেত্রে কি বলতে পারি, এ বি বলতে পারি। নটের ক্ষেত্রে কি, সরি ন্যান্ডের ক্ষেত্রে কি এ বি বার না। আমরা একটু ভেঙে নিলাম, এইটা করার দরকার নাই, বাট ভেঙে নেওয়ার অর্থ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। দেখেন আগের মতো 0 0 ছিল, 0 1 ছিল, 1 0 ছিল, 1 1 ছিল। কথা কি বুঝছি? ইনপুট দেওয়া কি বুঝলাম? এটা এন্ড, এন্ডের আউটপুট কি হবে বসাই তো সবাই। এন্ড কি হবে? গুণ করব কি, এন্ডের আউটপুট ছিল না, দেখে আসলাম না। এন্ডের কি ছিল? 0 0 0 0 1 0, এইটা 0 এইটা 1 ছিল না। এন্ডের ক্ষেত্রে এতটুকু তো আমরা জানি, শিখে আসলাম। তাহলে ন্যান্ড কি হবে বলেন তো? এর উল্টা না, এর উপর বার আছে না, তার মানে এইটার বিপরীত হবে না। তার মানে কি এখানে যা আছে তার বিপরীত বসাইতে পারি না। এখানে 0 হলে এখানে কি হবে? এখানে 0, এখানে 1, 0 1, এখানে 0। তার মানে দেখেন তো, আমি যদি এন্ড গেট যদি জানি তাহলে কি ন্যান্ড বলতে পারবো? এন্ড গেট ন্যান্ডের বিপরীত বলতে পারি না? অথবা ন্যান্ড গেট কি এন্ডের বিপরীত বলতে পারি না? এই হচ্ছে কথা। তার মানে আপনি মৌলিক তিনটা গেট জানলেই সরাসরি বলতে পারেন যে এইটা ওর বিপরীত, কথা শেষ। কথা কি বুঝলাম? তাহলে একটু লিখে ফেলেন, তাহলে একটা তথ্য লিখে ফেলেন, লিখেন এন্ড গেট ন্যান্ডের বিপরীত, অথবা ন্যান্ড গেট এন্ডের বিপরীত, লিখে ফেলেন। এন্ড গেট ন্যান্ডের বিপরীত, অথবা কি বলতে পারি, ন্যান্ড গেট এন্ডের বিপরীত, লিখে ফেলেন। এন্ড গেট ন্যান্ডের বিপরীত অথবা ন্যান্ড গেট এন্ডের বিপরীত। কথা কি বুঝলাম? ওকে, এইবার যদি প্রশ্ন হয় আপনার তো এইটা তো মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য তো এইটা, তাই না? আপনাকে এইটা ধরেন নাই, তখন প্রশ্ন করবে কি, আপনাকে বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট 0 হলে আউটপুট কত হবে? কোন গেটে? ন্যান্ড গেটে। অথবা বলতে পারে নিচের কোন গেটে দুইটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? কোন গেটে? ন্যান্ড। কথা কি বুঝছেন? তার মানে আপনাকে এইখান থেকেই রেগুলার তারা প্রশ্ন করতেছে, এবং আপনাকে এই সত্যক সারণী জানতে হবে, এবং সত্যক সারণী তখনই জানবেন যখন তার আউটপুটটা আপনি জানবেন। আউটপুটটা কি? কথা কি ক্লিয়ার? বলেন তো স্যার, ন্যান্ড গেট কি বুঝলেন কিনা একটু জানাই তো। ন্যান্ড গেট কি বুঝলাম? আমরা কি ন্যান্ড গেট বুঝলাম কিনা জানাই। যদি ন্যান্ড বুঝে থাকি আমরা পরেরটাতে চলে যাব, নর শিখবো এবার। দেখেন কত সহজ। নরমালি লজিক গেট খুবই সহজ, খুব কঠিন না, খুবই সহজ, আশা করা যায়। ওকে ঠিক আছে স্যার, আসেন আমরা পরের গেটটা চলে যাব, আমরা লিখবো নর। আমরা ন্যান্ড শিখলাম, এবার কি শিখবো? লিখেন নর। আমরা নর শিখবো এবার। তাহলে কি দেখেন তো স্যার, নর বলতে কি এনটাকে বাদ দিলে কি পাবো? অর। তার মানে কিভাবে অরের সাথে কি যোগ করতে পারি? নট যোগ করতে পারি। ডায়াগ্রামটা একটু আঁকিয়ে ফেলি তো। তার মানে এইটা ছিল অর ছিল না, এইটা না,
অরের ইনপুট এটা ছিল, আউটপুট কি ছিল? তাহলে এখন এইটা কি এটার ইনপুট না, তার মানে আউটপুট কি হবে? এর উপর বার হবে। তার মানে নরমালি এখানে হবে কি a প্লাস বি এর উপর কি বার। এই আচ্ছা আচ্ছা, একটু নিচে লিখতে হবে তাই না? এই যে নর সমান কি বলেছিলাম, অরের সাথে আমি কি যোগ করেছিলাম? নট যোগ করেছি। তার মানে এই এনটাকে বাদ দিলে অর, এবং এনতে কি বুঝাইছিলাম? এনতে হচ্ছে নরমালি নট। তার মানে অরের সাথে নট যোগ করলে কি পাচ্ছি আমরা? নর পাচ্ছি। তাহলে আউটপুটটা বের করার চেষ্টা করি। এখানে হবে কি a প্লাস বি, এটা হচ্ছে অরের জন্য, আর নরের জন্য কি হবে? a প্লাস বি বার। তাহলে আউটপুটটা একটু পরিবর্তন করেন তো স্যার। পরিবর্তন করলে কি হবে দেখেন, আমরা এটা জানি অরের ক্ষেত্রে আমরা জানি 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে কত পাইছিলাম? 1, 1 1 যোগ করলে কত পাইছিলাম? 1 পেয়েছিলাম না? এখন এইটার উপর বার আছে না, তার মানে এইটার কি ঠিক বিপরীত হবে না? তার মানে এখানে 0 মানে এখানে কত? আর বাকিগুলো 3টা 1, তার মানে কি 3টা 0। দেখেন কত সহজ। ঠিক একইভাবে এইখানেও বলা যায় অর গেট কার বিপরীত? নরের বিপরীত, অথবা নর গেট অরের বিপরীত। অর গেট নর এর বিপরীত, অথবা নর গেট অরের বিপরীত। অর গেট নরের বিপরীত অথবা নর গেট অরের বিপরীত। আপনাকে 3টা বেসিক গেট যদি 3টা জানেন, আশা করা যায় পরের গেটগুলো আপনি শুধু বিপরীত বলে দিলেই অ্যান্সার শেষ। আপনাকে ডায়াগ্রামও রাখাইতে হবে না, কেন লাগবে? তার মানে একবার আপনি ক্লিয়ারলি বোঝেন, দেখেন কত সহজ। এই বুঝতে পারছেন তো? এই যারা অনলাইনে আছেন একটু বলেন তো স্যার বুঝতে পারছেন কিনা? লজিক গেট কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? প্রশ্ন হবে কিভাবে? প্রশ্ন ঠিক একইভাবে স্যার, এই লজিক গেটের সত্যক সারণী থেকে প্রশ্ন করা হবে। আপনাকে বলবে নিচের কোন গেটে 2টি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? নর গেট। আপনাকে বলতে পারে নিচের কোন গেটে 2টি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? কোন গেট? নর গেট। তার মানে আপনাকে এই সত্যক সারণী দিয়েই প্রশ্ন করা হবে। সত্যক সারণীর বাইরে নরমালি প্রশ্ন এখন আর হয় না। আগে হয়তো আপনাকে এরকম আগে বলতো নর গেটের যদি ইনপুট এ এবং বি হয় আউটপুট তাদের কি হয়, তার মানে আপনাকে অ্যান্সার তখন এই যে এ প্লাস বি এইটা অ্যান্সার করতে হতো, এরকম সূত্র থাকতো। এখন আর এইগুলা হয় না। এখন নরমালি এখান থেকে প্রশ্ন করা হয়, এই সত্যক সারণী থেকে আপনাকে বলবে 2টা গেট এরকম হইলে আউটপুট, তার আউটপুটটা কত হয় বা কোন গেটে এইটা হয় আউটপুট। কথা কি বুঝছেন? তবে সরাসরি আমরা সত্যক সারণী মুখস্থ করব এবং ডায়াগ্রামের আউটপুটটা দেখে সারণীটা আমরা মুখস্থ করে ফেলবো, কিভাবে কোনটাতে কি বসানো যায়, এবং এখান থেকে এইভাবে প্রশ্ন করা হয়। আচ্ছা 100% ক্লিয়ার? পানি পানি আছে, ঠিক আছে স্যার। আমরা দেখেন ইউনিভার্সাল গেট দেখার চেষ্টা করলাম। দেখেন একটা প্রশ্ন করা হয়, প্রশ্ন এরকম বলা হয় ইউনিভার্সাল গেট থেকে এরকম বলা হয় যে নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব? প্রশ্ন করা হয় নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব। মনে রাখবেন ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব, কারণ আমরা দেখতেছি ইউনিভার্সাল গেটের মধ্যে কি মৌলিক গেট আছে না? আমরা গেট সম্ভব তৈরি করা কি সম্ভব হবে না? হবে না? অবশ্যই হবে। তার মানে একটা প্রশ্ন এরকম হয় নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব? লিখে রাখেন ইউনিভার্সাল গেট দ্বারা, লিখে রাখেন ইউনিভার্সাল গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব। প্রশ্ন আসে নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব? আপনাকে প্রশ্ন করবে নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব। তার মানে আমরা বলতে পারি ইউনিভার্সাল গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব। আপনাকে প্রশ্ন এরকম বলতে পারে যে অপশনে কিন্তু ইউনিভার্সাল না থেকে ইউনিভার্সাল 2টা গেট জানি, একটা কি জানি আমরা কি? ন্যান্ড, আরেকটা কি?
তার মানে অপশনে কিন্তু এরকম যে কোনো একটা থাকতে পারে, কারণ এইটা তো ইউনিভার্সাল গেট। তার মানে আমরা বলতে পারি নিচের কোন গেট দ্বারা সকল মৌলিক গেট গঠন করা সম্ভব, অ্যান্সার করতে পারি কি ন্যান্ড অথবা কি নর। কথা কি বুঝলাম? এই ধরনের প্রশ্ন আপনার এখান থেকে হবে। তাইলে আমরা দেখেন ইউনিভার্সাল গেটটাও দেখে শেষ করে ফেললাম। এবার আসেন আমরা এক্সক্লুসিভের দিকে চলে যাব। আমরা লিখব এক্সক্লুসিভ অর। আমরা প্রথমে দেখার চেষ্টা করব এক্সক্লুসিভ অর বা এক্স অর। লিখেন, সবাই লিখবেন, সবাই লিখি আমরা এক্সক্লুসিভ অর বা এক্স অর। জি স্যার, ন্যান্ড এবং নর এই দুইটা দ্বারা তিনটা গেটই গঠন করা সম্ভব, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট তিনটা গেটই গঠন করা সম্ভব। সো এইবার আমরা পড়ার চেষ্টা করব এক্সক্লুসিভ অর বা এক্স অর। এক্সক্লুসিভ অর বা এক্স অর লিখছেন? একটু মজা করি আপনাদের সাথে। আচ্ছা, ধরে নেন এক্স নাই, কি আছে? অর আছে। আমি একটু আঁকি, আপনারা আঁকাবেন না, আগে একটু বোঝেন। আঁকাবেন না আপনারা, অবশ্যই আঁকাবেন না কেউ, আগে দেখেন। আপনারা কেউ ডায়াগ্রাম তুলবেন না এখনই, আগে বোঝেন এক্স কিভাবে। এক্স কি? এক্স বলতে কি বোঝেন আপনারা? প্রেম তো করেন তাই না অনেকেই? তাহলে প্রেম করার সময় এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড বলেন না আপনারা? বলেন তো। তাহলে এক্স বলতে কি বোঝেন? সাবেক বোঝান তাই না? যে আপনারা ছেড়ে চলে গেছে বা যারে আপনি ছেড়ে চলে গেছেন সে কি এক্স না? এক্স, তাই না? এখন কথা হচ্ছে, ধরে নেন আপনি প্রেম করতেন, প্রেম করতে করতে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, কোন একটা সময় মেয়েটা ছেলেটারে ছেড়ে চলে গেছে, চাইতে পারে না? চাইতে পারে। তো তখন কি সেটা আপনার এক্স হয় না? এক্সই তো বলেন। এখন হঠাৎ ধরেন ইনপুট এটা হচ্ছে এ এবং বি, আপনারা দুইজন প্রেম করতেন তাই না? এরা আপনারা দুজন, একটা ছেলে আর একটা কি মেয়ে প্রেম করতো। তো হঠাৎ মেয়েটা চলে গেছে ছেড়ে। তো হঠাৎ কিছু মাস পরে ধরে নেন, কেন ছেড়ে গেছে? আপনি চাকরি করেন না, এই কারণে একটা চলে গেছে, তোর বিয়ে করা যাবে না, তোর কিচ্ছু নাই, তাই না? হয়তো এরকম 6 মাস পরে আপনার চাকরি হয়ে গেছে, একটা ভালো একটা জব পেয়ে গেছেন। ওই মেয়েটা আসতে পারে না আপনার কাছে? আসতে পারে? পারে। ওই মেয়েটা এসে আপনার বলতেছে, তোমার সাথে তো আমি অনেকদিন রিলেশনে ছিলাম, আবার কি কন্টিনিউ করা যায় কি যায় না, কি বলবেন তখন আপনি? নিবেন না তাই তো? নরমালি তখন কি বলবেন? যে তুই স্বার্থের জন্য চলে গেছিস, আপাতত তুই যা, তাই না? আর দরকার আমার জীবনে তোর আর দরকার নাই। অথবা বলতে পারেন না যে ঠিক আছে, আমি যেহেতু বিয়ে করি না, তোমার আবার পরীক্ষা করি, তুমি আমার পেছনে থাকো, তাই বলতে পারেন না? নাকি সামনে আর দড়াই দিবেন তারে? তা তো নিবেন না। তারে বলবেন কি, তুমি আপাতত চলে গেছিলে, তুমি আমার পেছনেই থাকো, আপাতত তোমার আমার দরকার না, সামনে আসা দরকার না, তুই পেছনে থাক, তাই বলবো না? এই যে তারে এই যে পেছনে দিলাম আমি, এইটাই মনে করেন সেই এক্স। তার মানে এই যে এক্সটারে আমি পেছনে, তার আপনার পেছনে তারে বসাই দিলাম, এটাই হচ্ছে মূলত ডায়াগ্রাম। কথা কি বুঝছেন? তার মানে অর গেটের পেছনে এরকম টান দিলে এক্স অর হয়ে যায়, ওই মনে করেন আপনার গার্লফ্রেন্ড ওইটা। কথা কি বুঝছি? এবার কথা হচ্ছে, গার্লফ্রেন্ড যখন ছিল না, শুধু অর ছিল না, আপনি ছিলেন না, তার মানে অর বলতে কি এইটা তো। এখন এই যে যেটা আসলো, তারা কি খুব কম সহজে ছেড়ে দেয় অনেকেই? ধরে নেন এমন সময় আসছে মেয়েটা, তারে মানে কথা বলছে আর কষে একটা থাপ্পড় মেরে দিচ্ছে, এরকম হয় না? হয় না? হয় না? মারতেই পারে না? তুই স্বার্থের জন্য গেছিস, আবার আসছিস। তার মানে এই যে ধরেন ওটারে আমি যে বস্তার মধ্যে বন্দি করে ফেললাম, মানে তারে ধরে বেঁধে ফেললাম, তাহলে কি হলো? এ এক্সক্লুসিভ অর বি। এবং এইটা সমান লেখা হয় এমন, বা লেখা হয় এ বার বি প্লাস এ বি বার। তার মানে এ এক্সক্লুসিভ অর বি সমান কি লিখবো আমরা? এ বার বি প্লাস। এইটার একটা ঘটনা বলি। ধরে নেন বাংলা সিনেমায় এরকমটা হয়, নায়কের অথবা নায়িকার ভিলেন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে মারতেছে একজনকে। ধরে নেন আপনি নায়ক, আপনারে মারতেছে, নায়িকার ধরে রাখছে দুজন। তো মারার সময় নায়িকা এরকম চিল্লায় না যে ওরে মারো না, আমারে মারো, এরকম হয় না? নাকি হয় না? এবং যখন প্রেম করেন দুইজনের সম্মিলিত মনোভাবে প্রেম হয়, নাকি একজনের হয়? একজন শুধু প্রেম করলেই হয়? দুজনের মত থাকতে হয় না? তো এই যে দুইজন আপনারা মনে করেন, এইটা মনে করেন নায়ক আর এটা নায়িকা, তাহলে এটা নায়ক এটা নায়িকা না? তো নায়কের মারতেছে ভিলেনেরা, যখন ওইদিকে নায়িকা চিন্তা করতেছে, নায়িকা এরকম বলে যে ওরে মারো না, আমারে মারো, এরকম বলে না? একটু সময় পর নায়কজন চিন্তা করছে, ও বলতেছে আমিও বলি না, ওরে মারার দরকার না, আমারে মারো, তাই বলে না? এবং দিন শেষে দেখবেন দুইজনই মার খায়, নাকি একজন? এরকম হয় না? একজন মনে করেন পড়ে আছে, মারতেছে, ওর উপর আরেকজন যায় পড়ে, দুজনে মার খায় না শেষে? তার মানে এই যে নায়ক একবার বলছে আমারে মারো, তখন এ চুপ করে আছে, ঠিক তারপরে নায়ক চুপ করে আছে, ও বলছে আমারে মারো, এবং দিন শেষে দেখবেন দুইজনই মার খায় সম্মিলিত ভাবে। তার মানে আউটপুট হচ্ছে এইটা,
এ বার বি প্লাস এ বি বার। এবার আসেন, যদি এই ডায়াগ্রাম আমরা বুঝে থাকি, তাহলে এর সত্য সারণীটা দেখার চেষ্টা করি, দেখেন কেমন হয়। খুবই সহজ। ইনপুট কয়টা স্যার ছিল? দুইটা না? এ বি। আউটপুট কি পেয়েছিলাম? এতে এটা পেয়েছিলাম এ এক্সক্লুসিভ বি, এবং এটা সমান আমি কি বলেছিলাম? এ বার বি প্লাস এ বি বার, তাই না? এবার আসেন, ঠিক আগের মতো ইনপুট তো সেম, 0 0 দিতে পারি, 0 1 দিতে পারি, 1 0 দিতে পারি, অথবা কি দিতে পারি? 1 1 বসাইতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ইনপুট তো দিলাম, আউটপুটটা কি হবে? এর আগে তো দেখেছিলাম যে ওইরকম গুণ আর যোগ, তাই না? এখন কথা হচ্ছে এখানে গুণও আছে, যোগও আছে, মাঝখানে আবার বারও আছে, তাই না? এবার আমি একটু বের করে নিব, দেখেন আপনাদেরকে একটু দেখাই। এ বার বি প্লাস এ বি বার, এটা আউটপুট না? এবার এখানে আমি বসাবো কি? আমি প্রথমে বসাবো 0, বসাবো এ এর অবস্থানে 0, বি এর অবস্থানে কত? এই দুইটা বসাই দেখি। দেখেন এখানে এ এর অবস্থানে 0 বসান, তার মানে 0 এর উপর বার আছে এখানে, ঠিক ইনটু বি এর অবস্থানে 0, ঠিক এখানে এ এর অবস্থানে 0, বি এর অবস্থানে কি 0 এর উপর বার, তাই হয় না? বসাইলে 0 এর উপর বার মানে কত হবে স্যার? 1 হবে। তার মানে কোনো কিছুর উপর বার থাকা তার বিপরীত না, মানে 0 এর উপর বার মানে 1, ইনটু এখানে 0 0ই আছে, প্লাস এখানে 0 আছে, 0 এর উপর বার মানে কত? এবার দেখেন এই দুইটা গুণ করলে 1 পাই, সরি 0 পাই, তাই না? প্লাস মাঝখানে এই দুইটা গুণ করলেও 0, এবং আলটিমেট এই দুইটা যোগ করলে কত? তার মানে আমরা যখন এ এবং বি তে 0 বসাই তখন রেজাল্ট কত পাইছি আমরা? তার মানে এই দুইটা ইনপুট হলে আউটপুট কত হবে? 0। একটা দেখলাম। এরপরে আমরা দেখার চেষ্টা করব এ তে কত বসাবো, বি তে 1 বসাই, সূত্র একটাই। দেখেন এ তে বসাবো 0, 0 এর উপর বার, বি তে 1, এ তে 0, বি তে কত? 1, 1 এর উপর বার। 0 এর উপর বার মানে কি 1, এখানে 1 আছে, প্লাস এখানে 0 আছে, 1 এর উপর বার মানে কত? 0। এই দুইটা গুণ করলে 1, এই দুইটা গুণ করলে, এই দুইটা যোগ করলে 1, তার মানে এই দুইটা রেজাল্ট কত? 1। এতটুকু কি বুঝলাম? যদি এইটা বুঝে থাকি, দেখেন তো এখানে একটা ট্রিক্স আছে, দেখেন তো এখানে দুইটাই কি 0 0 ছিল না? মানে দুইটা কি একই ধরনের আউট ইনপুট না? এবং দুইটাই ইনপুট যখন একই রকম ছিল, আউটপুট কত পাইছিলাম? সেম। সেম না? 0। এবং এখানে দেখেন তো দুইটা ইনপুট কি ভিন্ন রকমের না? আউটপুট কত পাইছি? 1, তাই পাইছি না? এবং এখানে কি ভিন্ন দুইটা, তার মানে এখানে কি পাবো? এই দুটো কি সেম? কত পাবো? 0। আর দেখার দরকার নাই। যদি মনে করেন স্যার ক্যালকুলেশন করবো, তার মানে এরকম ভাবে বসাইতে পারি, আমি বসাই দেখলে ওইটাই আসবে। এই বুঝলাম কি আমরা এক্স অর আউটপুট কি বুঝলাম? তার মানে আমরা এরকম বলতে পারি, লিখে রাখেন, একটা তথ্য লিখে রাখেন, এক্স অর এ ইনপুট একই রকম হলে আউটপুট 0 হয়, এক্স অর এ ইনপুট একই রকম হলে, মানে ইনপুট দুইটা সেম হলে, কথা কি বুঝছেন? লিখে রাখেন, এক্স অর এ ইনপুট একই রকম হলে আউটপুট হয় 0। এক্স অর এ ইনপুট একই রকম হলে আউটপুট হয় কত? 0। এরপর লিখেন ইনপুট বিপরীত হলে আউটপুট হয় 1। ইনপুট বিপরীত হলে আউটপুট হয় কত? 1। তার মানে ইনপুট দুইটা সেম হলে আউটপুট 0 বসাবো, ইনপুট দুইটা বিপরীত হলে আউটপুট কত বসাবো? 1 বসাবো। বুঝলাম? ইনপুট যদি একই রকম হয় আউটপুট কত হবে? 0 হবে। ইনপুট যদি দুইটা ভিন্ন হয় আউটপুট কত হবে? 1 হবে। আপনাকে প্রশ্ন করা হবে এরকম যে নিচের কোন গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়? কোন গেট? XOR বলতে পারি না? অথবা নিচের কোন গেটে দুইটি ইনপুট একই রকম হলে আউটপুট 0 হয়? কোন গেটে? XOR গেটে। অথবা বলতে পারি নিচের কোন গেটে দুইটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? কোন গেটে? XOR গেটে। কথা কি বুঝলাম? যদি বুঝে থাকি তাহলে আমরা লাস্ট গেট দেখব এক্সক্লুসিভ নর। লিখেন এক্স নর। আমরা এবার দেখার চেষ্টা করব
এক্স নর। যদি এক্স অর বুঝে থাকি এক্স নর আপনার জন্য কিছুই না, আর যদি এক্স অর না বুঝে থাকি এক্স নর আপনার জন্য অনেক কিছু। দেখেন কিভাবে এক্স নর শিখবো না স্যার? এটাকে বাদ দিলে কি হয়? এক্স অর হয় না? আমরা এক্স অর তো শিখে আসলাম এইটা, তাই না? এই এনতে কি বুঝেছিলাম? নট। তার মানে এক্স নর সমান আমরা বলতে পারি কি এক্স অর এর সাথে কি যোগ করব? এতটুকু এক্স অর, এটা ছিল এ, এটা ছিল বি, এক্স অর কি ছিল? এ এক্সক্লুসিভ বি, এটা ছিল না? এটার সাথে কি যোগ করব? যোগ করে ফেলেন নট। যোগ করলাম, তাহলে এক্স নটের কি এটা ইনপুট না? আউটপুট কি বলবো? এইটার উপর বার। তার মানে এ এক্সক্লুসিভ এইটা এর উপর কি? তার মানে দেখেন তো আমি যদি এক্স অর যেটা শিখলাম ওইটার কি বিপরীত হইলো না? এখন ডায়াগ্রাম তাকাই ফেলি তো সবাই, সত্যক সারণী আঁকিয়ে ফেলি তো এবার। একটু একটু ডিটেলসে লিখে দিই। এ বি একটা ছিল এ এক্সক্লুসিভ বি, আর এ হচ্ছে এ এক্সক্লুসিভ বি এর উপর বার। এখানে 0 0 ছিল, 0 1 ছিল, 1 0 ছিল, 1 1 ছিল। এইখানে ছিল কি এটা 0, এটা 1, এইটা 1, এটা 0, এবং এইটার জাস্ট শুধু বিপরীত করে দিব, মানে এইটার উপর বার, তার মানে বিপরীত, তার মানে এটা 1, এইটা 0, এইটা 0, এইটা 1। দেখেন তো কত সহজ। তাহলে আমরা এখানে বলতে পারি কি এক্স অর এক্স নর এর বিপরীত, অথবা এক্স নর এক্স অর এর বিপরীত। লিখে রাখেন, যেহেতু এক্স অর শিখলাম, এক্স অর এর বিপরীত শিখলাম এক্স নর, সো আমরা তথ্য লিখবো এক্স নর এক্স অর এর বিপরীত, অথবা এক্স অর এক্স নর এর বিপরীত। অর্থাৎ এক্স অর এবং এক্স নর পরস্পর বিপরীত। এক্স অর এবং এক্স নর পরস্পর কি? বিপরীত। এক্স অর এবং এক্স নর পরস্পর কি? বিপরীত। ঠিক যেমন বলেছিলাম এন্ড এবং ন্যান্ড বিপরীত, অর এবং নর বিপরীত, ঠিক এখানে এক্স অর এবং এক্স নর পরস্পর কি হবে? বিপরীত। মানে একটা জানলে আরেকটা আমরা বের করতে পারবো, বলতেই পারবো যে এইটা ওটার বিপরীত ছিল। কথা কি বুঝলাম? আমাদের লজিক গেটের প্রকারভেদের মধ্যে আর কোনো লজিক গেট আছে? নাই। প্রকারভেদের মধ্যে কি আর কোনো লজিক গেট লিখেছি? নাই। প্রকারভেদ ছাড়া আর একটা গেট পাওয়া যায়। প্রকারভেদে যা কি লিখেছি মৌলিক এবং যৌগিকের যে প্রকারভেদ গুলো বলেছিলাম, এই লজিক গেট ছাড়া আর একটা গেট আমরা পাই। সেই গেটটা এবার একটা শেখানোর চেষ্টা করি। দেখেন আর একটা কোন গেট পাই একটু আমরা লিখি স্যার। আর একটা কোন গেট পাই এইটা একটু আমরা দেখার চেষ্টা করি মাঝে। এখন যদি বলা তো যায় না, ব্যতিক্রম থেকে প্রশ্ন হয় না, দেখেন না, কারণ নর্মাল যে নিয়ম তার ব্যতিক্রম থেকেই কিন্তু এখন প্রশ্ন করা হয়, কারণ ওইগুলাই অনেকে জানে না, এবং যারা যেই প্রশ্নটা সবাই জানে না সেটাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি হয় এখন। এই কারণে আমরা এই যত ধরনের গেট আমরা প্রকারভেদের মধ্যে দেখলাম, এর বাইরে আর একটা গেট পাওয়া যায়, সেইটা একটু আমরা দেখার চেষ্টা করি। সেই গেটকে বলা হয় বাফার গেট। লিখে রাখেন বাফার গেট। আমরা শিখব বাফার গেট। স্যার লিখেন বাফার গেট। আমরা বাফার স্টেট জানি, বাফার রাষ্ট্র জানি, এবার আমরা একটু বাফার গেট দেখব। বাফার স্টেটের মতো যদিও না, এই বাফার গেটের কথা বলছি। বাফার গেট এবং হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য আছে এবং কিছু অংশ মিল আছে। কিভাবে মিল আছে দেখেন, নট গেট যেটা বলেছিলাম, এই নট গেটের ক্ষেত্রে বলেছিলাম ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা। বাফার গেটের ক্ষেত্রেও ইনপুট একটা, আউটপুট কয়টা, একটা তথ্য মিল আছে। কিন্তু নট গেটের ক্ষেত্রে কি বলেছিলাম, ইনপুট আউটপুটের কি হবে, কিন্তু বাফার গেটে ইনপুট আমি যা দিব আউটপুটও তাই পাবো। তাহলে একটা জায়গায় মিল পাবো আর একটা জায়গায় একটু অমিল পাবো। কি আমরা একটু লিখে নিই, প্রথম তথ্য লিখে রাখেন, বাফার গেটে ইনপুট একটি আউটপুট একটি, লিখে রাখেন ইনপুট একটি আউটপুট কয়টি স্যার, আউটপুট একটি। নট গেটের ক্ষেত্রে বলেছিলাম ইনপুট আউটপুটের কি বিপরীত বলেছিলাম, আর এইখানে বলবো ইনপুট যা দেয়া হয়, ইনপুট যা
দেওয়া হয় আউটপুট তাই পাওয়া যায়। তার মানে আমরা ইনপুট যা দিব আউটপুট কি পাবো? সেম পাবো, কোনো পার্থক্য নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ডায়াগ্রাম কেমন হবে আর সত্যক সারণী, বা সত্যক সারণী তো জানলাম, ইনপুট যা দিব আউটপুটও কি তাই পেলাম না, সত্যক সারণী না হয় জানলাম, ডায়াগ্রামটা কেমন একটু দেখার চেষ্টা করি। দেখেন এটা কি গেট হইলো স্যার? নট। এখানে ইনপুট যদি এ হয় আউটপুট কি পাবো? এ বার, তাই না? এই নট গেটের সাথে আর একটা নট আমি যোগ করতে পারি, পারি না? পারি না? পারি না? দেখেন তো এইটার কি ইনপুট এখন এইটা না? তাহলে ইনপুট যদি এ বার হয় আউটপুট কি পাবো? এ পাবো না? নরমালি পাওয়ার কথা হচ্ছে এইটা, এর উপর ডাবল বার হবে না? মনে রাখবেন কোনো কিছুর উপর এরকম দুইটা বার থাকলে সেই বারটাকে ভ্যানিশ মানে ভারটাকে কেটে দিতে হয়, তার মানে কি পাবো? এ পাইলাম। তার মানে ইনপুট আউটপুট কি সমান হলো না হলো না? হইলো না? তার মানে দুইটা নটকে যদি আমি একসাথে যোগ করতে পারি সিরিজে, তখন আমি বাফার গেট তৈরি করতে পারবো। দুইটা নট গেট যদি আমি একসাথে যোগ করতে পারি, নকল গেট, আচ্ছা দুইটা নট গেটটা আমি যদি যোগ করি একই সাথে তাহলে কি পাবো? বাফার গেট। তার মানে আমরা বলতে পারি বাফার গেটের ক্ষেত্রে ইনপুট একটা আউটপুট একটা, এবং বলছি কি ইনপুট আমি যা দিব আউটপুটও কি পাবো? তাই পাবো। আসেন সত্যক সারণী দেখেন তো এবার। দিলাম এ, কি পাইলাম? এ ডাবল বার অথবা কি এ। ইনপুট যদি শূন্য দিয়ে শূন্য, এক দিলে এক। প্রশ্ন হবে আপনাকে এখান থেকে, দেখেন প্রশ্নে বলা হবে নিচের কোন গেট ইনপুট আউটপুট সেম? কোন গেট? বাফার গেট। অথবা বলতে পারেন নিচের কোন গেটে ইনপুট এবং ইনপুট একটি আউটপুট একটি? বাফার গেট অথবা কি নট, দুইটাই হয়। বাট নট গেটে ইনপুট আউটপুটের বিপরীত হয়, আর বাফার গেটে ইনপুট আউটপুট কি হয়? একই রকম হয়। কথা কি বুঝলাম? এই যারা ছিলেন বুঝছেন কিনা বলেন তো এবার। লজিক গেট, লজিক গেট বুঝলাম কিনা? লজিক গেট বুঝলাম কিনা? আমাদের লজিক গেট কিন্তু শেষ, লজিক গেট কিন্তু শেষ। এতক্ষণ পর্যন্ত লজিক গেটে যারা ছিলেন, যারা ক্লাস করলেন, বুঝছেন কিনা? প্রশ্ন পরীক্ষায় আসলে পারবো কিনা আমরা? একটু কমেন্টস করেন দেখি কারা কারা বুঝলেন, কারা কারা বুঝলেন না। শেষেরটা আরেকবার বলবেন। আচ্ছা আমি বলেছিলাম কি, দেখেন নট গেটের ক্ষেত্রে বলেছিলাম ইনপুট একটি আউটপুট একটি, এবং বাফার গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট একটি করেই। এরপরে কি বললাম? নট গেটের ক্ষেত্রে ইনপুট আমি যা দিলাম আউটপুট তার বিপরীত পাইলাম, কিন্তু বাফার গেটের ক্ষেত্রে ইনপুট আমি যা দিব আউটপুটও তাই পাবো। তার মানে প্রথমে তো একটা নট গেট আঁকাইছিলাম, নট গেটের ক্ষেত্রে দেখেন ইনপুট এ দিয়েছিলাম, আউটপুট কি পাইলাম? তার এ বার। এবং এই নটের সাথে আর একটা নট যদি যোগ করতে পারি, তার মানে এই নটের ইনপুট এইটা, তার মানে ইনপুট যদি এ বার হয় আউটপুট অবশ্যই এ পাবো, বিপরীত পাবো। তার মানে আমি বলেছিলাম দুইটা নটকে যদি আমি যোগ করতে পারি কি পাবো? বাফার গেট। তার মানে বাফার গেটে ইনপুট যা দিব আউটপুট কি পাবো? তবে ইনপুট যদি শূন্য দিয়ে আউটপুট কত পাবো? শূন্য। ইনপুট যদি এক দিয়ে আউটপুট কত? এক। এইটাই হলো বাফার গেট। ডি মর্গানের ল কি লাগবে না? অবশ্যই লাগবে স্যার, যেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা কোশ্চেন প্যাটার্নটা আরেকবার বলবেন। আচ্ছা কোশ্চেন প্যাটার্ন বলেছিলাম আপনাদের এই সত্যক সারণী থেকে প্রশ্ন করা হবে, যে আপনাকে বলবে নিচের কোন গেটে ইনপুট এমন হলে আউটপুট এমন হয়, কোন গেটে, এরকম আপনাকে গেট দিয়ে প্রশ্ন করা হবে, এবং এই সত্যক সারণী থেকে প্রশ্ন করবে, আপনাকে গেটগুলো আপনাকে আইডেন্টিফাই করা লাগবে। কথা কি বুঝছি কিনা? তার মানে আপনাকে এইটা আউটপুট কত বা আউটপুট কি, তার ইকুয়েশন কি, এগুলো নরমালি আর প্রশ্ন করা হয় না। এখন নরমালি প্রশ্ন করা হয় এরকম সত্যক সারণী থেকে। তার মানে আপনাকে সত্যক সারণী সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না। আপনাকে সত্যক সারণী এবং লজিক গেটের আউটপুট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যান্সার করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি প্রথমে প্রশ্নের প্যাটার্ন কি হবে লিখে দিয়েছিলাম, প্রশ্নের প্যাটার্ন সেম একইভাবে প্রশ্ন করা হয়। সো আপনারা বাসায় প্রত্যেকটা লজিক গেটের ক্ষেত্রে প্রত্যেকটা গেটের সত্যক সারণী আঁকানোর পরে নিচে কত ধরনের প্রশ্ন হইতে পারে, কিভাবে আপনাকে প্রশ্ন তৈরি করতে পারেন, আপনারা প্রশ্নগুলো একটু তৈরি করা নিয়ে চেষ্টা করবেন।
আসেন আমরা লজিক গেট দেখা শেষ, এবার আমরা কিছু ছোট ছোট টার্ম দেখবো যেগুলো মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু আসে। আমরা এবার দেখার চেষ্টা করব কমপ্লিমেন্ট। সবাই আমরা এবার লিখবো হলো কমপ্লিমেন্ট। লিখে রাখেন কমপ্লিমেন্ট, যার বাংলা অর্থ হলো পরিপূরক। আমরা দেখব কমপ্লিমেন্ট বা পরিপূরক। আমরা এবার শিখব কি কমপ্লিমেন্ট বা পরিপূরক। এবার আমরা কমপ্লিমেন্ট শিখব, খুবই ছোট্ট একটা টার্ম, 5 মিনিট সময় লাগবে না, খুবই সহজ এবং মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে কমপ্লিমেন্ট থেকে। দেখেন কমপ্লিমেন্ট মূলত দুইটা ধাপে করা হয়। কমপ্লিমেন্ট কয়টা ধাপে করা হয়? দুইটা ধাপে করা হয়, যার প্রথম ধাপকে বলা হয় ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের দুইটা ধাপ, তার মানে প্রথম কমপ্লিমেন্ট বা ফার্স্ট কমপ্লিমেন্ট, যাকে বাংলায় বলা হয় একের পরিপূরক। বাংলায় কি বলবে? একের পরিপূরক। আপনাকে বলতে পারে ফার্স্ট কমপ্লিমেন্ট অথবা কি বলতে পারে একের পরিপূরক। এবং দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে যেটাকে বলা হয় সেকেন্ড কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্ট করার ধাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটিকে বলা হয় সেকেন্ড কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক। একটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং আরেকটিকে বলা হয় সেকেন্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। একের পরিপূরক এবং কি দুইয়ের পরিপূরক। একটু লিখি আমরা, ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট। কথা কি বুঝছি? কমপ্লিমেন্ট দুইটা স্টেপে করা হয় বা দুইটা ধাপ অনুসরণ করতে হয়। একটাকে আমরা বলি ফার্স্ট কমপ্লিমেন্ট এবং অপরটিকে আমরা বলি সেকেন্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ একটাকে বলি আমরা একের পরিপূরক এবং অপরটিকে বলি আমরা দুইয়ের পরিপূরক। এখন প্রশ্ন হচ্ছে পরিপূরক বলতে কি বুঝি বা কমপ্লিমেন্টটা কি? পরিপূরক হচ্ছে তার অবস্থান পরিবর্তন করা, অর্থাৎ কোন একটা জায়গায় কেউ একজন ছিল, তার অবস্থানের পরিবর্তে আরেকজন সেটা দখল করবে, সেটাই হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট বা পরিপূরকের কথা বলেছি, কমপ্লিমেন্ট বা পরিপূরক নরমালি বাইনারি সংখ্যার হয়। কি সংখ্যার হবে? তার মানে আমরা কমপ্লিমেন্ট শুধু কি কোন সংখ্যার করতে পারো? বাইনারি ছাড়া অন্য কোন সংখ্যার কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না। আমি আবারও বলছি, বাইনারি ছাড়া অন্য কোন সংখ্যার কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না। বাইনারি ছাড়া, আমি বলছি কি বাইনারি ছাড়া অন্য কোন সংখ্যার কমপ্লিমেন্ট সরাসরি করা যাবে না। তার মানে আপনাকে কমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই বাইনারি সংখ্যা হতে হবে এবং এই বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যার কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না। তো আপনাকে প্রশ্ন করতে পারে, কোন একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, সেই বাইনারি সংখ্যার আপনাকে কমপ্লিমেন্ট বের করতে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কোন একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, ধরে নিলাম কোন একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 10110110, অথবা এই লাস্টেও আমি 1 দিলাম, কয়টা হয়েছে? ধরে নেন এরকম কোন একটা সংখ্যা দেওয়া আছে, অথবা এর নিচে এটাকে আর একটা শূন্য দিলাম, সমস্যা নাই। ধরে নেন এরকম একটা বাইনারি সংখ্যা দিয়ে বলেছে এই বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট বের করতে। বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট বলতে আপনাকে বলতে পারে ফার্স্ট কমপ্লিমেন্ট বের করতে, অথবা বলতে পারে কি সেকেন্ড কমপ্লিমেন্ট, যে কোনো একটা কমপ্লিমেন্ট আপনাকে বের করতে দিতে পারে। এবার প্রথম কথা হচ্ছে, এই বাইনারি সংখ্যা থেকে যদি প্রথম কমপ্লিমেন্ট আমি বের করতে চাই, কিভাবে বের করব? মনে রাখবেন, এই যে যেখানে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে তার অবস্থার পরিবর্তন করব, অর্থাৎ অবস্থানটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? ফার্স্ট কমপ্লিমেন্ট করার অর্থ যে তার অবস্থানের পরিবর্তন করব। কিভাবে করব? যে অবস্থানে 1 ছিল তার অবস্থানে 0 বসাবো, যে অবস্থানে 0 ছিল তার অবস্থানে কি বসাবো? 1 বসাবো। তাহলে বসাই তো একটু দেখেন তো স্যার। প্রথম ছিল 1, তার মানে অবস্থার পরিবর্তন করলে কি হবে? 0। পরে ছিল 0, তার মানে আমি কি বসাবো? 1। পরে 2টা 1, মানে কয়টা 0? 2টা 0। পরে 2টা 0 মানে 2টা 1, পরে আবার 2টা 1 আছে মানে 2টা 0। তার মানে ফার্স্ট কমপ্লিমেন্ট বা একের পরিপূরক হচ্ছে যেই বাইনারি সংখ্যা দেওয়া থাকবে তাকে পরিবর্তন করব। তার মানে ওই যে নট গেটের মতো পরিবর্তন, মানে শূন্যের জায়গায় 1 বসাবো, একের জায়গায় কি বসাবো? 0 বসাবো। এটাই হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। কথা কি বুঝলাম কিনা? একটু জানাবেন কথা বুঝছেন কিনা, ফার্স্ট কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বুঝলাম কিনা আমরা? আচ্ছা,
এবার আসেন, এই যে ফার্স্ট কমপ্লিমেন্ট করলাম, ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে তার অবস্থানে পরিবর্তন করলাম বা শূন্যের প্রতিস্থানে এক বা একের প্রতিস্থানে শূন্য বসা যেটা করলাম। এখন কথা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্টটা কি হবে। তাহলে মনে রাখবেন, আপনাকে যদি প্রথম পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ফার্স্ট কমপ্লিমেন্ট বা একের পরিপূরক নির্ণয় করুন, তার মানে আপনাকে এইটার করার দরকার নাই। যদি আপনাকে প্রশ্ন করা হয় দুইয়ের পরিপূরক নির্ণয় করতে, তখন অবশ্যই প্রথম কমপ্লিমেন্ট আপনাকে করার পরে এইটা অবশ্যই করতে হবে। তার মানে সেকেন্ড কমপ্লিমেন্ট করতে গেলে ফার্স্ট কমপ্লিমেন্ট লাগবে, আর ফার্স্ট কমপ্লিমেন্ট করতে গেলে সেকেন্ড কমপ্লিমেন্টের কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়। সেকেন্ড কমপ্লিমেন্ট করার শর্ত হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট করার পরে যেইটা পাবো তার সাথে আমি বাইনারির এক যোগ করব। কত যোগ করব? এক যোগ করব। তার মানে ফার্স্ট কমপ্লিমেন্ট করার পরে যা পাবো তার সাথে কত যোগ করব? এক যোগ করব। তার মানে এক যোগ করলে দেখেন শূন্য আর এক যোগ করলে নরমালি এক হয়, আর বাকি নিচে কোনো যোগ করার কিছু নাই, তার মানে বাকি যা ছিল সেইগুলাই বসবে। এই যে যোগ করে যেটা পাইলাম সেটাই হলো মূলত সেকেন্ড কমপ্লিমেন্ট। আমি আবার বলছি, ফার্স্ট কমপ্লিমেন্ট করার পরে ফার্স্ট কমপ্লিমেন্ট করে যা পেয়েছি তার সাথে আমি যদি এক যোগ করতে পারি এবং এক যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে তার সেকেন্ড কমপ্লিমেন্ট। ফার্স্ট কমপ্লিমেন্ট করা শেষে তার সাথে এক যোগ করলে যা পাবো সেটাকে আমরা বলবো সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট বিষয়টা কি বুঝলাম কিনা একটু জানাবেন। আমরা কমপ্লিমেন্ট শিখতে পারলাম কিনা একটু জানাবেন। কমপ্লিমেন্ট কি শিখলাম? কমপ্লিমেন্ট কি শিখলাম আমরা? ওকে, ঠিক আছে। তাহলে আবার কমপ্লিমেন্ট দেখেন প্রশ্ন আরেকভাবে করতে পারে, আপনারে বলতে পারে দেখেন পরীক্ষায় কিন্তু এমনটা যে সরাসরি বাইনারি সংখ্যায় দিয়ে আপনাকে কমপ্লিমেন্ট বের করতে দিবে তা কিন্তু না। মনে রাখেন কোন একটা বাইনারি সংখ্যা ছাড়াও আপনাকে কোন একটা দশমিক সংখ্যা দিতে পারে। আপনাকে এইটা বলতে পারে, ধরে নেন আপনারে এরকমটা বলছে, আপনারে বলছে যে 54, এটা হচ্ছে দশমিক যদি দেওয়া থাকে, দশমিক সংখ্যায় যদি 54 যদি বলা হয়, আপনাকে বলতে পারে এর সেকেন্ড কমপ্লিমেন্ট কত বের করুন। তার মানে এটাকে সরাসরি কমপ্লিমেন্ট, আমি প্রথমে বলেছিলাম বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার সরাসরি কমপ্লিমেন্ট বের করা যায় না। তার মানে এই দশমিক সংখ্যাকে অবশ্যই আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে আগে। গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম দশমিক থেকে বাইনারি কিভাবে করতে হয়। তার মানে এই দশমিক সংখ্যা থেকে প্রথমত আমাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে এবং কনভার্ট করে যা পাবো তখন সেইটাকে এইভাবে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা যদি আপনাকে অন্য যে কোনো ফরম্যাটের বা যে কোনো পদ্ধতির সংখ্যা যদি দেওয়া থাকে, সেইখান থেকে প্রথমত আমরা বাইনারিতে কনভার্ট করে নিব এবং সেই বাইনারি সংখ্যা থেকে আমরা কমপ্লিমেন্ট বের করার চেষ্টা করব। কথা কি বুঝলাম না বুঝি না একটু জানাবেন। যে কোনো সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে, যে কোনো সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে বাইনারি ছাড়া, সেই সংখ্যা পদ্ধতিকে অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সেই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার পরে আপনাকে কমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ কমপ্লিমেন্ট সরাসরি করা যাবে না। একটু জানাই ক্লিয়ার কি, বিষয়টা কি ক্লিয়ার কি না? বুঝছেন কিনা? এই কমপ্লিমেন্ট কি আমরা বুঝলাম? কমপ্লিমেন্ট কি আমরা বুঝলাম? ওকে, ঠিক আছে। আসেন আমরা চলে যাই, পরের স্টেপে চলে যাই। এবার আমরা শেখার চেষ্টা করব বাইনারি যোগ এবং বিয়োগ। এবার আমরা শেখার চেষ্টা করব বাইনারি যোগ এবং বিয়োগ। এবার আমরা বাইনারি যোগ এবং বিয়োগ শিখব। প্রথমত একটু আমরা বাইনারি যোগটা শেখার চেষ্টা করি। লিখে রাখেন বাইনারি যোগ, বাইনারি যোগ শিখব আমরা। প্রথমত আমরা বাইনারি যোগ শেখার চেষ্টা করি।
আমরা বাইনারি যোগ শিখবো এবার। লিখেন বাইনারি যোগ। দেখেন যোগের ক্ষেত্রে নরমালি আমরা কয়েকটা প্রসেস শিখে রাখবো। একটু আগে দেখেন, আমরা যদি বলি শূন্য আর শূন্য যোগ করলে আমরা নরমালি জানি শূন্য এবং শূন্য যোগ করলে পাই আমরা শূন্য। এরপর আমরা বলতে পারি শূন্যের সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমরা নরমালি পাই এক। আমি যদি বলি একের সাথে যদি শূন্য যোগ করলে সেইটাও যদি পাই, কত পাই? এক পাই। এই তিনটা আমরা আগে থেকে শিখে আসছি বা এই তিনটা জানি, নরমাল পদ্ধতিতেই হয়। কিন্তু সমস্যা হবে আপনাদের এইখানে, যেখানে এক আর এক যোগ করলে কত হয়। নরমাল বিষয় আপনাদেরকে যদি বলি, বাইনারিতে এক আর এক যোগ করলে পাওয়া যায় 1 0। বাইনারিতে কি পাওয়া যায়? এক আর এক যোগ করলে কত পাওয়া যায়? 1 0। কিন্তু যদি এমন হয় সরাসরি যদি দুইটা এক যোগ করে যদি 1 0 এরকম থাকতো তাহলে সরাসরি লিখতে পারতাম। যদি এর পেছনে আরো কিছু সংখ্যা থাকে তখন কি আমরা ধরে না এরকম যদি বলি, আমি যদি বলি 5 আর 6 যোগ করলে কত হয়? 11, তাই হয় না? এখন এই 5 আর 6 ধরে নেন উপরে আছে হচ্ছে এরকম, নিচে আছে এরকম, তার মানে 5 আর 6 যোগ করলে কি 11 বসাই? আমি কি বসাই? তার মানে এই ডানের এইটা কি বসাই না, এবং এইটা কি আমরা বলি না এটা হাতে থাকে, এরকম তো বলি। তার মানে নরমালি এক আর এক যদি দুইটা এরকম থাকে সেই ক্ষেত্রে এইটাই বসাইতে পারি। বাট এখানে যদি আরো কিছু থাকতো তখন আমি কি বসাইতাম? শূন্য বসাইতাম। আর এইটা কি রাখতাম? হাতে রাখতাম। এই কারণে বলেছি এক আর এক যোগ করলে বাইনারিতে মনে রাখবেন এক আর এক যোগ করলে নরমালি হয় 1 0। কিন্তু ম্যাথ করার সময় তো শুধু আর এক এক দুইটার যোগ করতে দিবেন, আরো কিছু থাকবে। সেই ক্ষেত্রে এক আর এক যোগ করলে আমি শূন্য বসাবো। কি বসাবো? শূন্য কি বসাবো না? এটা কি বসাবো না ডানেরটা? এবং কি এটা কি হাতে থাকবে না? তার মানে শূন্য আমি বসাবো এবং পাশাপাশি এবং এক যেটাকে বলা হয় হাতে থাকা, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যারি থাকবে। ক্যারি বলতে কি? হাতে থাকা। কথা কি বুঝলাম? এবং যেইটা হাতে থাকে পরে কি আবার নিচের সাথে সেটা কি যোগ করি না? আমরা যোগ করি। তার মানে আমরা লিখে রাখবো এক আর এক যোগ করলে শূন্য বসাবো এবং হাতে থাকবে কত? এক। এক আর এক যদি যোগ করি তাহলে আমরা শূন্য বসাবো এবং হাতে কত পাবো? এক পাবো। তাহলে যদি আপনাকে এইটা মানে মাঝে মাঝে এরকমটা চলে আসবে, তিনটা এক একসাথে যোগ হবে, মনে রাখবেন তিনটা এক যোগ করলে এক বসাবো এবং ক্যারি থাকবে এক বা হাতে থাকবে এক। তাহলে আমি বলেছি কি, যদি এক আর এক যদি দুইটা এক যোগ করি তাহলে শূন্য বসাবো, হাতে থাকবে এক। আর যখন তিনটা এক একসাথে যোগ হবে তখন এক বসাবো এবং হাতে থাকবে কত? এক। যদি এটা বুঝতে থাকি তাহলে ম্যাথে যাই আমরা। দেখেন একটু ম্যাথটা দেখার চেষ্টা করি। ধরে নিলাম আমি এরকমটা আছে 1 1 0 1 1 1 0, এমনটা থাকতেই পারে। একটু ম্যাথটা উঠাই আমরা। যদি এমনটা থাকে তাহলে দেখেন একটু বলেন তো স্যার, শূন্য আর শূন্য যোগ করলে কত পাবো? আমরা জানি শূন্য পাবো। হাতে কিছু থাকবে? থাকবে না। এবার এক আর এক যোগ করলে কত বসাবো? হাতে কত থাকবে? এক। সেই এক কি পরেরটার সাথে যোগ হবে না? তার মানে এখানে এক বসবে, ওই একটাতে বসবে। তাহলে দেখেন তো এখানে শূন্য কে থাকলো তাহলে, তার মানে নিচে এক আর উপরে এক কত হবে? এক আর এক যোগ করলে শূন্য হবে না এক হবে? শূন্য হবে। হাতে কত? এক। সেই এক এখানে বসবে। এবার এবার কি তিনটা এক হয়েছে না? তাহলে তিনটা এক যোগ করলে কত বসাবো? এক বসাইলাম। হাতে কত? এক থাকলো। সেই এক কি আবার এখানে বসবে। তাহলে এখানে দেখেন উপরে একটা নিচে একটা, তাহলে কত বসাবো? হাতে কত? আবার এক এখানে বসবে। তাহলে তিনটা এক হয়ে গেল। তিনটা এক যোগ করলে কত? এক। হাতে কত? এক আবার কি এখানে বসবে না? এবার দেখেন আর কিছু আছে ডানে? আর কিচ্ছু নাই কিন্তু, তার মানে এক আর এক যোগ করলে তোর সরাসরি কত বসবো? 10। কথা কি বুঝলাম? এই বুঝছেন কিনা একটু জানাবেন। এটা বুঝলেন কিনা জানাবেন। বুঝলাম। সবাই সবাই একটু জানাবি, সবাই জানাবেন বুঝছেন কিনা।
সবাই একটু জানাই স্যার। স্যার আরেকটা করতে দিন, এখন তো প্র্যাকটিস করানো যায় না স্যার, করতে দিলে তো হবে না। আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন, আরো কিছু টপিক বাকি আছে, সেই টপিকগুলো পড়াই। যদি ক্লিয়ার হয়ে থাকেন বাসায় প্র্যাকটিস করবেন স্যার, বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা শেখাবো। আচ্ছা, এক এক যোগ করলে 10 কেন হলো? আচ্ছা দেখেন, আমি বলেছিলাম দেখেন, এই এখানে কি এক এক এই যোগ করার পর একটা হাতে থাকে এক, তার মানে এখানে এক বসবে, তার মানে এক এক যোগ করলে নরমাল দেখেন এক এক যোগ করলে কি শূন্য না? মানে এই আর এক যোগ করলে নরমালি তো শূন্য হওয়ার কথা, হাতে এক থাকে, তার মানে এই পাশে কিছু নাই, তো হাতের একটা কি বসবে না? এই জন্য বলেছি নরমালি, আমি বলেছিলাম প্রথমেই বলেছিলাম দেখেন, এক আর এক যখন দুইটা এক থাকবে তখন সরাসরি যোগ করলে কত বসাবো? 10। আর যদি এর পেছনে আর কিছু থাকে তখন কে 10 বসাবো নাকি কি বসাবো? শূন্য বসা, হাতে এক থাকবে না। তার মানে এখানে লাস্টে দেখেন নিচে একটা ক্যারি থাকে, সেই ক্যারি এখানে বসলে এক আর এক যোগ করলে নরমালি আমি কি বসাইছিলাম? 10 বসিয়েছিলাম একবারে। হ্যাঁ, 2 এর বাইনারি হচ্ছে 10 নরমালি, ওইভাবে আপনি বের করতে পারেন, আপনি ওইভাবেও বের করতে পারেন। তাহলে আমরা বাইনারি যোগ দেখলাম স্যার, এবারে দেখবেন বাইনারির বিয়োগ। লিখে রাখেন বাইনারি বিয়োগ। এবার আমরা বাইনারি বিয়োগটা শিখবো, সবাই লিখেন বাইনারি বিয়োগ। দেখেন বিয়োগের ক্ষেত্রে আমরা কয়েকটা প্রসেস আমরা জানি। নরমাল প্রসেস হচ্ছে এমনটা, যদি শূন্য থেকে শূন্য আমরা বিয়োগ করতে পারি তাহলে নরমালি শূন্য পাওয়া যায়। এরপরে এক থেকে যদি আমি শূন্য বিয়োগ করতে চাই, এটাতে এক পাওয়া যায়, কোনো ঝামেলা আমাদের হয় না। এক থেকে যখন আমি এক বিয়োগ করি সেটা শূন্য পাই আমরা, কোনো ঝামেলা থাকে না, থাকে এই তিনটাতে। এই তিনটা আমরা নরমাল প্রসেস আমরা জানি। কি জানি? শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আমরা জানি, এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় সেটা আমরা জানি, এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় সেটাও আমরা জানি। ঝামেলা হবে এইটাতে যখন শূন্য থেকে আমরা এক বিয়োগ করব। কোথায় ঝামেলা হবে? যখন শূন্য থাকবে ওপরে, নিচে থাকবে এক। মনে রাখবেন, যদি ওপরে ছোট সংখ্যা হয় এবং নিচে বড় সংখ্যা হয়, নরমাল যদি এরকমটা হয়, আপনারা বিয়োগ করতেন এরকম, ওপরে আছে 35, নিচে আছে হচ্ছে 16। এখন কত হচ্ছে দেখেন, এই পাশে ছোট সংখ্যা না এটা, তাহলে এই 5কে আমরা কি ধরতাম? 15 ধরতাম। কেন 15 ধরতাম? এইটার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে নাই। তার মানে এখন বলতে পারেন স্যার উপরে ছোট তাই জন্য আমি বড় ধরি, তার মানে 15 ধরার দরকার কি ছিল? 5কে আমি উপরে যেহেতু, নিচে যেহেতু 6, উপরে 5, আমি 5কে 10 ধরতে পারতাম না? 10 না ধরে 15ই কেন ধরি? 2কে কেনই 12 বলি? 1কে কেন 11 বলি? তার কারণ হচ্ছে নরমালি বিষয় হচ্ছে এইটা কিন্তু দশমিকের বিয়োগ বা যোগ, তাই না? এবং আমরা দেখে আসছি দশমিক সংখ্যার বেস কত? 10। এবং ওপরে যদি ছোট সংখ্যা হয় তখন এই ছোট সংখ্যার সাথে এই বেসটাকে যোগ দিতে হয়। তার মানে 5 এর সাথে 10 যোগ করলে কত পাই? এই কারণে আমি 5কে 15 বলি বা 1কে 11 বলি। এখন কথা হচ্ছে হাতে থাকে কত? 1 থাকে না? উপরে ছোট, তাহলে হাতে থাকবে 1। কেন 1 হাতে থাকে জানি? কারণ হচ্ছে বেজ আমি কয়বার যোগ করেছিলাম এর সাথে? একবার যোগ করেছিলাম বেজে, এই কারণেই হাতে কত বলি আমরা? 1 থাকে হাতে। বাট আপনারা অনেকেই বলেন স্যার এর কাছ থেকে ধার নিয়েছি 1, এরকম প্রশ্ন করেন স্যার কিভাবে আসছে ব্যাখ্যা। আপনারা বিয়োগ করতে পারেন, বাট বিয়োগটা আসলে প্রসেসটা কি, কিভাবে এখানে 5কে 15 ধরি সেটা জানেন না। অনেকেই বলে স্যার এখান থেকে এক ধার করে নিয়েছি এর কাছ থেকে। কথা কি বুঝছেন? প্রসেসটা ঠিক এমনটা। তার মানে এইখানে যেটা হবে, শূন্যর সাথে যখন আমি এক বিয়োগ করব, আমি উত্তরে বসাবো হচ্ছে 1। কি বসাবো? 1 বসাবো, এবং পাশাপাশি 1 হাতে থাকবে। 1 কি থাকবে? হাতে থাকে। তার মানে আমরা এইটা মনে রাখবো, শূন্য থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1 আমি বসাবো বিয়োগফল হিসেবে, এবং হাতে থাকবে কত? 1। একটু লিখেন, শূন্য থেকে যদি আমি, হ্যাঁ স্যার, শূন্য থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 1 আমি বিয়োগফল হিসেবে বসাবো নিচে, এবং হাতে থাকবে কত? 1। শূন্য থেকে 1 বিয়োগ করলে 1 বসাবো, হাতে থাকবে কত? 1। এবার আসেন একটু ম্যাথ করি আমরা, দেখি বিয়োগটা কেমন হয়। এমন যদি হয়, হতে পারে, একটু ম্যাথটা উঠাই আগে দেখেন, না একটু চেঞ্জ করি কারণ একটু
এটা 0 দিলাম, এটা আমি, আচ্ছা এখানে 1 থাক, এইটা 1 দিলাম, তাহলে একটু ভেজাল হবে আপনাদের, তাই না? এইবারে এইটা উঠান যাতে আমাদের বুঝতে পারি। ম্যাথটা একটু জটিলভাবে শিখতে হয়, পরে সহজ অবস্থায় তো পারবেন। নর্মালি একটু জটিল শিখতে হয়, জানার সময় শেখার সময় একটু জটিল শিখতে হয়, এরপরে সহজ তো আসলে আমরা পারবোই, তাই না? এবার আসলে একটু ম্যাথটা সলভ করার চেষ্টা করি। দেখেন উপরে 1 আছে, নিচে 0, 1 থেকে 0 বিয়োগ করলে কত পাবো? 1 পাবো আমরা, এইটা আমরা জানি। এখানে কোনো হাতে থাকবে না, কিছুই থাকবে না, থাকবে? থাকবে না, এটা নর্মাল প্রসেস। এই যে এইটা 1 থেকে 0 বিয়োগ করলে কত পাবো? 1 পাবো, হাতে থাকবে না। এরপরে 0 থেকে 0 বিয়োগ করলে কত পাবো? হাতে থাকলো না। এতটুকু আমরা জানলাম। এইবার বিষয় হচ্ছে উপরে আছে 0, নিচে কত আছে? 1। তাহলে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, কি বসাবো? এই যে বসাইলাম, কত? 1। হাতে থাকলো কত? 1। সেই হাতে থাকাকে পরেরটা সাথে যোগ করি না আমরা? তার মানে 1 আর 1 যোগ করলে কত বলছিলাম বসাইতে হবে? 0 বসাইতে না? 1 আর 1 যোগ করলে 0, হাতে 1 থাকে না? তার মানে 1 আর 1 যোগ করলে এখানে মানে এই যে 1 আমি বসাইলাম, তার মানে 1 আর 1 যোগ করলে আমরা নরমালি 0 হবে। তাহলে উপরে 1, নিচে 0 বিয়োগ করলে কত হবে? 1। ওই যে হাতের 1 থেকে গেছে, সেই হাতের 1 আবার এখানে বসবে। এখন 1 আর 1 যোগ করলে আবার কত? 0। তাহলে 0 উপরে, নিচে 0 বিয়োগ করলে কত? হাতের 1 থেকে গেছে না? সেই হাতের 1 আবার এখানে বসবে। আবারও দেখেন 1 আর 1 যোগ করলে কত? 0। উপরে 1, নিচে 0 বিয়োগ করলে কত? 1। হাতে কত? ওই যে থেকে গেছে 1, সেই 1 আবার এখানে বসবে। আবারও দেখেন 1 1 যোগ করলে 0, এই যে 0, উপরে 0, নিচে 0 বিয়োগ করলে কত? 0। হাতে কত থেকে গেছে? সেই 1 এখানে আবার বসবে না? তার মানে 1 আর 1 বিয়োগ করলে 0, হাতে থাকলো আর না। তার মানে উত্তর হচ্ছে এইটা। কথা কি বুঝলাম? এই বুঝলাম কিনা একটু জানাবেন, ক্লিয়ার হইছেন কিনা? মাঝে মাঝে আসে পরীক্ষায়। আরেকবার বুঝাবো অবশ্যই স্যার, আরেকবার বুঝাবো, অবশ্যই বুঝাবো, আরেকবার বুঝাবো অবশ্যই স্যার। যারা বুঝেছেন তাদের জন্য তো খুবই ভালো, যারা না বুঝেছেন, বুঝেন নাই, তাদের জন্য আরেকবার বলবো। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা আরেকটা বিয়োগ দেখি, এইটা না দেখে আরেকটা শিখি, এইটা না দেখে আরেকটা শিখি, তাই না? তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো আরেকবার। এইটা তো করলাম, এইটা না দেখে আরেকটা শিখি, বিয়োগ 1 1 0 0 0 1 0 1 থাকতে পারে এরকম, 1 0 1 1 0 1 0, এইটা করি আমরা, এইটা আমরা করব, দেখি। এইটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন, এইটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব আমরা সবাই। যারা যারা পারেন কমেন্টসে অ্যান্সার করে ফেলেন, আর যারা পারেন না তারা আমার সাথে দেখেন। দেখেন উপরে 1, নিচে 0 বিয়োগ করলে কত? উপরে 1, নিচে 0, মানে 1 থেকে 0 বিয়োগ করলে 1, হাতে থাকবে? হাতে থাকবে না? থাকবে না? থাকবে না। মানে 1 থেকে যদি 0 বিয়োগ করি, মানে 1 থেকে যদি 0 বিয়োগ করি, বসাই আমরা কি পাই? 1 পাই, হাতে থাকে না। এবার আসেন উপরে আছে 0, নিচে 1, তার মানে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1 আমি বসাবো, কি বসাবো? 1 আমি বসাবো, হাতে থাকবে কত? সেই হাতের 1 পরেরটার সাথে যোগ হয়, তার মানে হাতের 1 এখানে বসবে, 0 আর 1 যোগ করলে 1 পাই আমরা। তার মানে 0 আর 1 যোগে যদি 1 পাই, তার মানে 1 আর 1 বিয়োগ করলে কত? যেহেতু 1 আর 1 বিয়োগ করলে 0 পাই, এখানে হাতে থাকার কিছু আছে? নাই, তার মানে হাতে থাকে না। এবার আবার 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, কি বসাইতে পারি? 1, হাতে কত থাকবে? 1। সেই 1 এখানে বসলে দেখেন 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকলো। তার মানে এই 0 আর এই 0 বিয়োগ করলেও কত হয়? 0। হাতের 1 রয়ে গেছে, সেই হাতের 1 আবার এখানে বসবে। দেখেন দেখেন উপরে 0 আবার নিচে 1 হয়েছে, মানে 0 থেকে 1 বিয়োগ করলে কত বসাবো?
এক বসাবো, হাতে কত থাকবে, আবার এক এখানে বসবে, সেই এক আর এই এক যোগ করলে কত, শূন্য। তার মানে ওপরে এক আছে নিচে শূন্য আছে, বিয়োগ করলে কত পাবো, এক পাবো। হাতে কত থাকলো, এক, সেই এক এখানে বসলো, তার মানে এক আর এক বিয়োগ করলে কত, শূন্য। এইবার দেখেন, আশা করা যায় ক্লিয়ার হওয়ার কথা। এইবার ক্লিয়ার হওয়ার কথা। এইবার অন্তত ক্লিয়ার হওয়ার কথা, যারা যারা বুঝেন নাই। আশা করা যায় বুঝেছেন এইবার। যারা যারা বোঝেন নাই আশা করা যায় বুঝেছেন এবার। ওকে, থ্যাংক ইউ স্যার। মুছে দিলাম। এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো আলোচনা করার চেষ্টা করলাম খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল, পরীক্ষায় মাঝে মাঝে এইগুলাই আসে। এবং গত ক্লাস এবং আজকের ক্লাসে যা পড়ানো হলো, আশা করা যায় পরীক্ষাতে দুইটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দুইটা নরমালি আসে, একটা দুইটা প্রশ্ন তো নরমালি আসে এবং আসবেও তাই। এবং মনে রাখবেন, আমি আবারও বলছি, এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর, লজিক গেট বা যা থাকে, এইখান থেকে শুধু প্রিলিতে এই প্রশ্ন হয়, এখান থেকে রিটেনে প্রশ্ন হয় না। আমি আবারও বলছি, প্রিলিতেই শুধু প্রশ্ন হবে, রিটেনে প্রশ্ন হবে না। তার মানে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এইটা না, রিটেনে কোনো প্রশ্ন করা হয় না। তো এই কারণে প্রিলিতে যা যতটুকু দরকার ততটুকুই আমরা শিখবো। রিটেন যদি আসতো, রিটেনের জন্য আপনাকে ডিটেলস পড়তে হইতো। সো আজকে পর্যন্ত, গত ক্লাস এবং আজকে পর্যন্ত যা পড়ানো হয়েছে, বাসায় অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ ভুলে যাবেন। যেহেতু ম্যাথস, সো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না করলে আপনি ভুলে যাবেন। আর আজকে এতটুকুই আপাতত আপনাদের সাথে ক্লাস। আগামী ক্লাসে আবারও দেখা হবে এবং আশা করা যায় আগামী ক্লাস যেটা নিব, যেদিনই হোক, সেই ক্লাসটা আবারও খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখান থেকে পরীক্ষায় আপনি অন্তত দুইটা প্রশ্ন সরাসরি কমন পাবেন। আগামী ক্লাসে যেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সরাসরি দুইটা প্রশ্ন আপনি কমন পাবেন। সো অবশ্যই অবশ্যই আগামী ক্লাস মিস করবেন না। যেই ক্লাসটা মিস করবেন, আশা করা যায় সেইটা আপনার জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে, পারবেন না, পরীক্ষায় মিস করে ফেলবেন। সো আগামী ক্লাস অবশ্যই মিস করবেন না। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।